হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর সুস্মিতা। সবাইকে ওয়েলকাম করছি আজকের স্পেশাল লাইভ সেশনে। আজকে আমরা কথা বলবো মেডিকেল অ্যাডমিশনের শেষ 30 দিনের গেম প্ল্যান তুমি কিভাবে ডিজাইন করবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা। ওকে, সো সবাই ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা দ্রুত আমাকে জানাও। যারা ফেসবুকে দেখছো ঠিকমতো আশা করি সব কিছু শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, এবং একই সাথে যারা আমাদের সাথে জুমে আছো তারাও আশা করি সব কিছু ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ। সো প্রথমেই আমাকে কমেন্টে জানাও তোমাদের বর্তমান কন্ডিশন কি, তোমরা এখন কোন কোন বিষয় নিয়ে সবথেকে বেশি কনসার্ন। আমি অলরেডি তোমাদের সাথে ইনবক্সে কথা বলে তোমাদের কমেন্ট দেখে অনেকটা আন্দাজ অলরেডি করে ফেলছি। প্লাস আমি যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম তখন আমার মনের অবস্থা কী ছিল যে আমার পরীক্ষার আর 30 দিন বাকি, এই মুহূর্তে আমি কি করব। সো সব মিলে সব কিছু নিয়ে কিন্তু আজকে কথা বলবো। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। আর যারা ফেসবুকে সেশনটা দেখছো তারা অবশ্যই তোমাদের টাইম লাইনে বা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও, কেমন? ঠিক আছে, ওকে। সো আজকে আমরা কী কী নিয়ে কথা বলবো এটার ওভারভিউ দেই একটু। হ্যাঁ, আমি অনেককে দেখতে পাচ্ছি, একটু জুম করুন। ওকে, রত্না আক্তারকে দেখতে পাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। ফাল্গুনি আক্তার দেখতে পাচ্ছি, রামিসা তাবাসসুমকে দেখতে পাচ্ছি, হ্যাঁ আফরিন আক্তার দেখতে পাচ্ছি, মহিমা, তাসনিম, আফিয়া বিনতে আমজাদ, সবাই জয়েন করে ফেলছো, ভেরি গুড। ঠিক আছে, ওকে। সো সেকেন্ড টাইমাররা আছো, ফার্স্ট টাইমাররা আছো, ঠিক আছে, সবাইকে নিয়েই কথা বলবো, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা একটু শুরু করি। এর মধ্যে তোমাদের যত প্রশ্ন থাকবে কমেন্টে তোমরা অবশ্যই জানাবা এবং আমি সবগুলো অ্যাড্রেস করার ট্রাই করবো। ওকে, সো আজকে আমরা বেসিক্যালি কী নিয়ে কথা বলবো। ফার্স্টেই আমরা 1 নম্বর যেটা নিয়ে কথা বলবো সেটা হলো এই 30 দিনে তোমরা অলরেডি অনেক কিছু শুনতেছো, তোমাদের কি করা উচিত বা কীভাবে পড়া উচিত শুনতেছো। সো এই 30 দিনে তুমি কি করবা এবং কি কি করবা না, ঠিক আছে, এই জিনিসটা তোমার মাথায় থাকতে হবে। সো ডুজ অ্যান্ড ডোন্টস অফ লাস্ট 30 ডেজ, ঠিক আছে, তোমার লাইফের মোস্ট ইম্পর্টেন্ট, মানে এই 30 দিনে তুমি কি কি করবা এবং একই সাথে তোমার কি কি করা উচিত হবে না সব কিছু বলে দিব। নাম্বার 2 হলো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েরি, যেটা তোমাদের সবাই মিলে যেটা নিয়ে খুব কনসার্ন, যে রিভিশনটা কিভাবে দিবা। সো তোমাদের এই রিভিশন প্ল্যান নিয়ে আমি একদম বিস্তারিত কথা বলবো, ঠিক আছে, যে আজকে থেকে শুরু করে একদম মেডিকেল অ্যাডমিশনের আগ দিন পর্যন্ত, শেষ দিন পর্যন্ত তুমি কিভাবে রিভিশন দিবা পুরোটাই কিন্তু বলে দিব, ঠিক আছে। হ্যাঁ, পড়া বাকি, সবারই পড়া বাকি আমি জানি। সো আজকের সেশনটায় ফোকাস করো, আশা করি তোমাদের সব কনফিউশন ক্লিয়ার হবে। অ্যান্ড নাম্বার 3, এই 30 দিনে তুমি এক্সাম দিবা, এটা সবাই জানো, কিন্তু কিভাবে অ্যাপ্রোচ করবা বা তোমার অনেক যে টেনশন হবে সেটাকে তুমি কিভাবে ম্যানেজ করবা, ওভারঅল তোমার মাইন্ডসেটটা কি হবে সেটা নিয়েও কিন্তু আজকে আমরা কথা বলবো। অ্যান্ড অলসো আমাদের যে ফাইনাল মডেল টেস্ট ব্যাচটা আছে সেটা কিভাবে হবে, তোমরা কিভাবে পার্টিসিপেট করবে, সব কিছু নিয়ে কথা বলবো। ওকে, ঠিক আছে, তাহলে চলো। আশা করি আজকের এই সেশনটা খুব দারুণ একটা সেশন হতে যাচ্ছে তোমাদের অংশগ্রহণে, তোমাদের পার্টিসিপেশনে। সো সবাই অ্যাক্টিভ থাকো কমেন্টে এবং অবশ্যই লাইভ সেশনটা শেয়ার করে দিব। ওকে, ঠিক আছে। সো প্রথমে আসো শেষ 30 দিনে আমরা কি কি করব এবং কি কি করব না। সো আমি যদি একটু তোমাদেরকে সতর্কবার্তা দেই যে আগামী 30 দিনে তোমার সাথে কি কি হতে যাচ্ছে বা তুমি আসলে কীরকম ফিল করবা, এটা একটু জানাই দেয় আগে থেকে, তাহলে মনে হয় তোমাদের জন্য একটু বেটার হবে, রাইট? প্রথম কথা হবে যেটা, সময় যত বাড়বে তোমাদের টেনশন তত বাড়তে থাকবে। এই টেনশনের পার্টটা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, ঠিক আছে। এটা তুমি মানে তুমি যে ইচ্ছা করে টেনশন করবে ব্যাপারটা এরকম না, বাট আমাদের লাইফের মোস্ট ইম্পর্টেন্ট একটা এক্সাম, তাই না, মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম এবং প্রথম ভর্তি পরীক্ষা তোমাদের লাইফে, এবং যারা মেডিকেলের ক্যান্ডিডেট, যারা আসলে সিরিয়াসলি এক্সাম দিবা তাদের জন্য তো অনেক স্ট্রেসফুল। সো যেটা হবে, যত সময় যাবে তোমাদের টেনশন তত বাড়বে। টেনশন যত বাড়বে তোমার পড়াশোনা এবং তোমার যেই মনোযোগ, এই কনসেন্ট্রেশন তোমার তত কি হবে বলো তো, কমতে থাকবে। সো তোমার পড়াশোনা এবং মনোযোগ ততই কমতে থাকবে, ঠিক আছে। সো এই মুহূর্তে তুমি কি করবা
তাহলে কিভাবে ম্যানেজ করবা সেগুলো নিয়েই তো আমরা আজকে কথা বলবো, ঠিক আছে? ব্যস্ত অনুপাত থেকে হবে, এক্স্যাক্টলি। সো টাইমের সাথে টেনশন বাড়বে, কিন্তু তোমার পড়াশোনা এবং মনোযোগ দুইটাই কিন্তু কমতে থাকবে। অ্যান্ড 3 নাম্বার যেটা হবে সেটা হলো তুমি খুব লস্ট ফিল করবা। লস্ট মানে কি, তুমি আসলে বুঝবা না যে কোনটা রেখে তুমি কোনটা পড়বা। তোমাদের যেটা মোস্ট কমন প্রবলেম হবে যে মনে হবে কি আমার তো সবই পড়া বাকি, মনে হবে আমি যেন কিছুই পারি না, এতদিন যা পড়লাম মানে সবই আমার ভুল হয়ে যাচ্ছে, আমার কিছুই মনে নাই। আমি একটু কমেন্টে দেখতে চাই তোমাদের কার কার এরকম মনে হচ্ছে রাইট নাও যে যা যা এখনো পড়া বাকি, আমি জানি এটা বলবা, বাট যা যা পড়ছো এতদিনে সেগুলোও ভুলে গেছো, এটা কার কার মনে হচ্ছে একটু দেখতে চাই কমেন্টে। অনেকেরই মনে হচ্ছে, রাইট? এক্স্যাক্টলি, মনে হচ্ছে কিছুই পারি না। তো এটা কি তোমার সাথে নতুন হচ্ছে, তোমার সাথে প্রথম হলো না? এইটা যারা যারা এক্সাম দিবে, যারা যারা এক্সাম দিছে অলরেডি, যারা যারা এক্সাম দিচ্ছে কোনো না কোনো জায়গায়, সবার একই অবস্থা। শুধু মেডিকেল অ্যাডমিশনে এমন হয় না, এখন আমরাও তো অনেক বড় বড় এক্সাম দেই, এই যে এক একটা ডিগ্রি এক্সাম দেয়, প্রত্যেকটা পরীক্ষায় সব স্টুডেন্টেরই মনে হয় যে আমি ভুলে গেছি, আমার কিছুই মনে নাই। সো এই অবস্থায় আসলে কিভাবে নেভিগেট করবা তোমার থটস, সেগুলো নিয়েও আমরা আজকে কথা বলবো। অ্যাকচুয়ালি তুমি পড়াশোনা কিভাবে করবা, পাশাপাশি তোমার এই চিন্তাগুলোকে তুমি কিভাবে ম্যানেজ করবা, ঠিক আছে? তাহলে এখন আমাদের এই যে 3টা চিন্তা আছে, সাথে আরেকটা চিন্তা আসবে যে আমার তো সিলেবাসই শেষ হয় নাই, তাই না? একটা পোস্ট দিছিলাম আমি যে তোমরা এইবারের সার্কুলারে যে মানবিক গুণাবলী পাইছো, প্রবণতা শব্দটা পাইছো, এইগুলা নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছো, কিন্তু তোমাদের কি সিলেবাস শেষ হয়েছে? তো সেই পোস্টে ম্যাক্সিমাম স্টুডেন্টই তোমরা কমেন্ট করছিলা যে সিলেবাস কিন্তু শেষ হয় নাই। সো সিলেবাস যদি শেষ না হয়ে থাকে তাহলে কি আমাদের এই যে 2 মার্ক বা আমি ধরে নিচ্ছি 5 মার্ক, এগুলো নিয়ে টেনশন করা কি যুক্তিযুক্ত? তোমরাই আমাকে বলো। মানে তুমি ধরো সিনিয়র হয়ে গেছো, এরপর তুমি কাউকে বোঝাচ্ছ যে তোমার কি করতে হবে মেডিকেল ভর্তি পরীক্ষার আগে, তুমি বলো তাইলে কি এটা মানে এটা নিয়ে টেনশন করা কি সাজে? মানে তুমি বলো একটা সিনিয়র হিসেবে। সো আমি কিন্তু বুঝতে পারতেছি, বা আমরা যারা তোমাদেরকে পড়াই সবাই কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এটা নিয়ে টেনশন করা যাবে না, এটা নিয়ে টেনশন করলে আরও সময় নষ্ট হবে। রাদার তোমার ফোকাস হওয়া উচিত যে সিলেবাস যেটুকু শেষ হয় নাই সেটুকু আমি কিভাবে শেষ করব, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস যে তোমাদের হলো নেগেটিভ মার্কিং নিয়ে অনেক প্রবলেম হচ্ছে, তাই তো? নেগেটিভ মার্কিং জিনিসটাকে তোমরা ম্যানেজ করতে পারতেছো না কোনোভাবে। সো এই নেগেটিভ মার্কিং কমাবা কিভাবে, এটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও দিছিলাম, আশা করি দেখছো। তোমরা যারা দেখো নাই তাদের জন্য আমি আজকে বলে দিব যে নেগেটিভ মার্কিং, সেটা জিপিএ এর কারণে হোক, সেকেন্ড টাইমার হয়ে থাকো তুমি, বা তোমার পরীক্ষায় ভুল যাচ্ছে ফার্স্ট টাইমারদের, সবার একইভাবে এই যে নেগেটিভ মার্কিং এর যে ব্যাপারটা, এটা তোমরা হ্যান্ডেল করতে পারতেছো না। সো কি করবা? 1 নাম্বার যেটা তোমাকে করতে হবে যে টেনশন হবে এটাকে অ্যাকসেপ্ট করে নাও। যে তোমাকে বলবে টেনশন করো না, সে তোমাকে ভালো উপদেশ দিচ্ছে না, বিকজ টেনশন হবে তোমার, অ্যান্ড ইটস কমপ্লিটলি নর্মাল। অ্যাকসেপ্ট করে নাও যে তোমার আগামী 30 দিন টেনশন আসলে হবে। কতটুকু টেনশন করবা সেটা তোমাকে একটু মানে কন্ট্রোলে আনতে হবে, ঠিক আছে? সো সেটাই আমি শিখাই দিব। আচ্ছা, তো পড়াশোনা এবং মনোযোগ কিভাবে করবা আমি মাইন্ডসেট ব্যাপারটাতে বলবো। এখন আসো এই যে সিলেবাস শেষ হয় নাই এই ব্যাপারটাতে আমরা কি করতে পারি। সো আমরা এই যে সিলেবাস শেষ হয় নাই এবং রিভিশন কিভাবে দিব, এটা আমরা একটা 3 স্টেপ প্ল্যানে যাব। সবাই রেডি? সবাইকে আমরা রেডি? ঠিক আছে, চলো দেখে আসি যে আমরা কিভাবে এই সিলেবাস শেষ করা বা রিভিশন প্ল্যানটাতে যাব। সো আমরা বেসিক্যালি এখন স্টেপ 1 এই ব্যাপারটায় আসি। আমাদের ভর্তি পরীক্ষা যদি 12ই ডিসেম্বর হয়ে থাকে, আজকে আমি লাইভটা করতেছি 9 নভেম্বর, তাই না? আমাদের হাতে 30 দিনের থেকে আর 2-3 দিন বেশি টাইম আছে, তাই তো? বেশি টাইম আছে, তো ধরে নিচ্ছি আমি 30 দিনের গেম প্ল্যানই তুমি করতেছো। তুমি একদম আমি যেটা বলতেছি তোমার যদি এটা ভালো লাগে তাহলে অবশ্যই তুমি এটা ফলো করো, এবং আমি রেকমেন্ড করবো যে তুমি যাতে এটা ফলো করো। সো তোমার স্টেপ 1-এ তোমার ফোকাস থাকবে কি, তোমার যেটা করতে হবে সেটা হলো আগামী 15ই নভেম্বরের মধ্যে একবার সিলেবাস শেষ করতে হবে। এটা অনেক ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট, কিভাবে শেষ করবো আমি বলে দিব। সিলেবাস শেষ করতে হবে, ঠিক আছে?
15ই নভেম্বরের মধ্যে একবার তোমাকে সিলেবাস শেষ করতে হবে। সো আজকে 9 তারিখ, আগামী 15 তারিখ, মানে তোমার হাতে 6 দিন সময় আছে। এই 6 দিনে তোমাকে সিলেবাস একটাবার শেষ করতে হবে। সো সিলেবাসটা তুমি কিভাবে শেষ করবা, এইখানে আসো। যে আমি কি এখন এই যে ক্লাসে যাই, প্রতিদিন ক্লাসে যাই, অনেক কোচিংয়ে দেখা যাচ্ছে লাস্ট মুহূর্তে এসে তোমার 1.5 ঘন্টায় 1.5 ঘন্টার একটা ক্লাসে সেখানে তোমার 3টা চ্যাপ্টারও পড়াচ্ছে, এরকমও কিন্তু হচ্ছে। সো সেই ক্ষেত্রে তোমার জন্য এটা কতটা উপকারী বা তুমি কিভাবে করবা সেটাই আমি একটু বলছি। যে তোমার এখন একমাত্র প্রায়োরিটি হতে হবে 15 তারিখের মধ্যে তুমি যেভাবে পারো একবার সিলেবাস শেষ করতে হবে। সো যেভাবে পারো জিনিসটা কি, নাম্বার 1, তুমি যেটা পড়বাই আগে তুমি লিস্ট করো তোমার কোনটা কোনটা বাকি আছে। সো তুমি ফার্স্টে লিস্ট করে ফেলো যে তোমার কোন কোন চ্যাপ্টার একদম ধরো নাই, একেবারেই পড়ো নাই। রিমেম্বার, আমি কিন্তু সেই পড়াগুলোর কথা বলতেছি না যেগুলো তোমরা পড়ছো কিন্তু ভুলে গেছো। কেমন? তোমরা কি আসো সবাই লাইভে এবং জুমে? ইয়েস, তোমরা আসো, আমি জানি তোমরা অনেক ভালো। সো কোন কোন চ্যাপ্টার তোমার এখনো একদমই পড়া হয় নাই, কোন কোন চ্যাপ্টার একদম পড়ো নাই, একদম হয় নাই, সেগুলা তুমি পড়বা। একেবারেই কোনোদিনই পড়ে সেগুলো তুমি লিস্ট করো। অ্যান্ড নাম্বার 2, ওই সমস্ত চ্যাপ্টার থেকে শুধুমাত্র মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ো, শুধুমাত্র মোস্ট ইম্পর্টেন্ট টপিক পড়ো, আর কিছু লাগবে না। প্রথম ধাপে তুমি যদি শেষ করতে চাও তুমি শুধুমাত্র মোস্ট ইম্পর্টেন্ট টপিক পড়ো। মোস্ট ইম্পর্টেন্ট টপিক কিভাবে পাবা, কোথায় পাবা? তোমাদের কাছে মেডিটনিক আছে আমি জানি। সো মেডিটনিক যাদের কাছে আছে তাদের কাছে অবশ্যই মেডিকেল মাস টপিকগুলো আছে, তাই না? সো মেডিটনিকে প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে সুন্দর করে টপিকগুলো লিস্ট দেওয়া আছে। এবং মেডিটনিক যাদের নাই তারাও কিভাবে পাবা সেটা আমি বলে দিব। লাইভে থাকতে হবে শেষ পর্যন্ত, ঠিক আছে? তাহলে কোন কোন চ্যাপ্টার তোমার একদম হয়নি তুমি লিস্ট করে ফেলে, এবার মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো শুধুমাত্র তুমি পড়ো। সেটা হতে পারে তোমার রেকর্ডেড ক্লাস থেকে, সেটা হতে পারে তুমি এখন যে ক্লাস করতেছো সেই ক্লাসটা অ্যাটেন্ড করার মাধ্যমে। আমি জানি না, তোমরা যদি দেখো এক এক জায়গায় রুটিন ফলো করো, মানে ধরো একই সাথে তুমি 3টা কোচিংয়ে ভর্তি আছো, তুমি 3টা রুটিন ফলো করতে যাচ্ছ, তুমি আরও লস্ট ফিল করবা। দ্যাটস ওয়াই তোমাকে লিস্ট ডাউন করতে হবে, যেই লিস্টটা একান্ত তোমার, যেটা কোচিংয়ের না, যেটা তোমার লিস্ট, যে তোমার কোন কোন চ্যাপ্টার একেবারেই পড়া হয়নি। হইতে পারে না তুমি অসুস্থ ছিলা, তুমি ডিপ্রেস ছিলা, বা তুমি সময় ম্যানেজ করতে পারো নাই, কোপ আপ করতে পারো না, অনেক কারণে কিন্তু অনেকের এখনও অনেক পড়া বাকি আছে। তো সেক্ষেত্রে তুমি কী করবে, আগে লিস্ট করাটা ইম্পর্টেন্ট, এরপর মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি পড়ে ফেলো। এবং এই চ্যাপ্টারের যেই প্র্যাকটিস কোশ্চেন, প্র্যাকটিস এক্সাম আছে যেটা তুমি অ্যাটেন্ড করো নাই, প্র্যাকটিস কোশ্চেন, প্র্যাকটিস এক্সাম, এইগুলা শেষ করে ফেলো, ঠিক আছে? প্র্যাকটিস কোশ্চেন, প্র্যাকটিস এক্সাম, এগুলা শেষ করে ফেলো। কেমন? তাহলে স্টেপ 1-এ আমরা যেটা করবো, একদম সিম্পল প্ল্যান। স্টেপ 1-এ আমরা প্রথমেই আমাদের টার্গেট কি থাকবে, 15ই নভেম্বরের মধ্যে একটা বার সিলেবাস শেষ করে ফেলা। এবং সেটা করার জন্য আমি ফার্স্টে লিস্ট করে ফেলবো যে আমার কোন কোন চ্যাপ্টার একদমই পড়া হয় নাই। সেগুলো লিস্ট করার পরে নিজের লিস্ট, আবারও বলতেছি কোচিংয়ের না, তোমার লিস্ট, যে তোমার, হ্যাঁ কোচিং ইনক্লুড করে তোমার কোন চ্যাপ্টারগুলো বাকি আছে, ঠিক আছে? নাম্বার 2 হলো ওই চ্যাপ্টারে শুধুমাত্র মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে ফেলা। সব পড়তে যেও না, দাগানোর বাইরে পড়তে যেও না, তাহলে তোমার সিলেবাস শেষ হবে না। আবারও বলছি, সিলেবাস শেষ করা মেইন উদ্দেশ্য আমাদের। অ্যান্ড নাম্বার 3, এই চ্যাপ্টারগুলো শেষ করার পরে অবশ্যই শুধু পড়ে রেখে দিলে হবে না, অবশ্যই ওই চ্যাপ্টারের প্র্যাকটিস কোশ্চেন বা প্র্যাকটিস এক্সাম তুমি অ্যাটেন্ড করো। সেটা মেডিটনিক থেকেই প্র্যাকটিস করো, যেখান থেকে প্র্যাকটিস করো, সেগুলো তোমাকে শেষ করতে হবে। স্টেপ 2 নিয়ে আমরা কি ক্লিয়ার সবাই? হ্যাঁ, সিলেবাস শেষ হয়েছে অনেকেরই, মোটামুটি শেষ হয়েছে। এখন কি করবা, কোন অধ্যায়গুলো বেশি পড়বা, ঠিক আছে, এগুলো নিয়ে কথা বলবো। ওকে, সো এই যে প্র্যাকটিস এক্সাম তুমি দিয়ে ফেললা, কোশ্চেন, প্র্যাকটিস কোশ্চেনগুলো তুমি সলভ করলা, এরপরে তোমার যেটা কাজ হবে, তুমি কি তাইলে মনের মধ্যে একটা শান্তি আসলো যে না ঠিক আছে 15 তারিখ হয়েছে, এর মধ্যে আমার একবার হইলেও সিলেবাস অন্তত শেষ। এবার আসো স্টেপ 2। স্টেপ 2-তে আমরা কি করব? স্টেপ 2-তে আমাদের টার্গেট হবে কি, এই যে আমরা যা কিছু পড়তেছি, এতদিন ধরে যা কিছু পড়ছি, আমাকে একটু কমেন্টে বলো তো কিছু কিছু চ্যাপ্টার এমন ছিল কিনা যেই চ্যাপ্টারে তুমি মানে বেশ কয়েকটা টপিক বাদ দিতে হয়েছে, বা বেশ কয়েকটা টপিক থেকে প্রশ্ন আসলে তুমি পারো না, এরকম হয়েছে কিনা আমাকে একটু বলো তো। কিছু কিছু চ্যাপ্টার বা টপিক এমন ছিল কিনা যে ওই চ্যাপ্টার পড়ার সময়
একটা টপিক থেকে যখনই প্রশ্ন আসে তুমি ভুল করো? ইয়েস, এরকম অনেকগুলো টপিক তোমাদের আছে, বা এমন অনেক টপিক আছে যেগুলা নাকি তোমার মনে থাকে না। কেমিস্ট্রির কিছু জায়গা তোমার মনেই থাকে না, ফিজিক্সের কিছু জায়গা তোমার মনেই থাকে না। সো সেইগুলা নিয়ে আমরা কি করব? এইবার আমরা একদম চ্যাপ্টার ভিত্তিক, অধ্যায় ভিত্তিক এটা না প্ল্যান করে এবার আমরা সাবজেক্ট ভিত্তিক প্ল্যান করব। স্টেপ 2তে আমরা এই যে 16 থেকে 21 নভেম্বর যে আছে, 16 থেকে 21 নভেম্বর এই যে কয়দিন আছে এর মধ্যে আমরা কিভাবে ভাগ করব আমি একটু দেখাই। 16, 17, 18, 19, 20, 21। সো এই কয়দিন আমাদের হাতে আছে, রাইট? এখন 16 তারিখ আমরা কি করব? আমরা বোটানি নিয়ে বসবো, বা জুওলজি। তোমাদের বোটানি ভাল লাগে না, অনেকেরই ভয় লাগে, সো আমরা জুওলজি নিয়ে আগে বসি, ঠিক আছে? আমরা জুওলজি নিয়ে বসবো। কি করব আমি বলে দিচ্ছি। 17 তারিখ আমরা বোটানি নিয়ে বসবো, জুওলজি বোটানি। এরপরে আমরা ফিজিক্স 2 পেপার নিয়ে বসবো, আমাদের আর সময় নেই আসলে 2 পেপার আলাদা আলাদা করার। তারপরে আমরা কেমিস্ট্রি নিয়ে বসবো, ঠিক আছে? তারপরে আমরা ইংলিশ নিয়ে বসবো, এরপর আমরা জিকে নিয়ে বসবো। সো আমি তোমাদেরকে এখানে 6 দিনের প্ল্যান লিখে দিছি, তোমরা এই 6 দিনে কি করবে আগে বলি এবং কিভাবে অ্যাডজাস্ট করে দিবা সেটাও বলে দিব। সো প্রথম দিন বা এই যে 6 দিনের যে প্ল্যান, তোমরা কি করবা, এক একটা সাবজেক্ট চুজ করতেছো। এই সাবজেক্টের যেই টপিক, শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিকগুলা, মেডিকেলে আসার মতো যে 300 মোস্ট ইম্পর্টেন্ট টপিক তোমাদেরকে বলা হয়েছে বারবার প্র্যাকটিস করতে, শুধুমাত্র ওই টপিকগুলোর মধ্যে তুমি যা যা পারো না, তুমি সব পারো না এরকম তো হইতে পারে না, রাইট? তুমি তো প্রিপারেশন নিচ্ছ নাকি এখন সব মানে কিছুই পারো না? কোনটা আমাকে বলো। তোমরা কি এরকম হয়েছে যে একেবারে কিছুই পারবা না, এরকম কি হয়েছে? কিছু পারবা না এরকম না, তোমরা তো পড়তেছো, রাইট? সো যে টপিকগুলো একদমই তুমি মানে মনে করতেছো যে আসলে আমি ভুল করি, বা হয়তো ডেইলি এক্সামের সময় ভালো করে পড়ি নাই, মান্থলি এক্সামে ভালো করে পড়ি নাই, শুধুমাত্র সেই প্রবলেমেটিক টপিকগুলো তুমি একদম দিন ওয়াইজ ভাগ করে ফেলবা। এবং তোমাকে আমি প্রেশার দিব না যে তুমি 16 তারিখ থেকে একদম মডেল টেস্টের জন্য প্রিপেয়ার্ড হয়ে যাও, কারণ এটা ইনহিউম্যান একটা ব্যাপার হবে। আমি তোমাদেরকে একটা ছোট্ট ডিসক্লেইমার দিয়ে দিই, সেটা হলো যারা 15 তারিখে সিলেবাস শেষ করেই ফাইনাল মডেল টেস্টে বসে যাবা, রাদার যারা 15 তারিখ সিলেবাস শেষ করার পর 16 থেকে 21 তারিখে রিভিশন একটা উইক রাখবা, এই তারা কিন্তু ভালো করবা, ঠিক আছে? যারা নাকি রিভিশন উইক রাখবা তারা ভালো করবা। সো এই জন্য এই 6টা দিন তোমাকে রিজার্ভ রাখতে হবে। এখন তোমাকে প্রথম দিন জুওলজি পড়তে হবে এমন না, তুমি যেভাবে মডেল টেস্ট দিবা সেই অনুযায়ী তুমি সাবজেক্টগুলোকে সুইচ করতে পারো। তুমি সবার আগে জিকে ধরতে পারো, সবার আগে ইংলিশ ধরতে পারো, ঠিক আছে? তারপরে সবার আগে তুমি ফিজিক্স ধরতে পারো, ইটস আপ টু ইউ। তুমি রুটিনটা তোমার মতো করে সাজাই নিবা। বাট তোমরা কি আইডিয়াটা বুঝছো যে এই কয়দিনে আমরা কি করব? সো এই কয়দিনে আমরা কি করব, শুধুমাত্র মোস্ট ইম্পর্টেন্ট টপিক কিন্তু তুমি পারো না সেইগুলা, ঠিক আছে? কিন্তু তুমি ভুল করো বা তুমি পারতেছো না, ভুলে গেছো, শুধুমাত্র এই টপিকগুলো। আমরা কি ক্লিয়ার সবাই? কি করব 16 থেকে 21 নভেম্বর? এক্স্যাক্টলি তোমরা এই উইকটা অবশ্যই রাখবে, এটা আমি রেকমেন্ড করতেছি, ঠিক আছে? যে কোচিংয়ের আমি জানি তোমাদের রুটিন অনেক রকম হইতে পারে, বাট তোমরা 15 তারিখে সিলেবাস শেষ করার পর এই 6টা দিন যদি রিজার্ভ রাখো তোমাদেরই উপকার হবে, ঠিক আছে? সো এই 6 দিনে তুমি তোমার মতো সাজাইতে পারো। এখন ধরো তোমার জুওলজি বোটানি অত সমস্যা নাই, কিন্তু তোমার কেমিস্ট্রিতে প্রবলেম আছে, সে কি করবা? সে এই জুওলজি বোটানি একদিনে নিয়ে যাবা। ধরো তুমি যদি একদিনে 12 ঘন্টা পড়ো, তাহলে 6 ঘন্টা করে জুওলজি আর বোটানি পড়বা, আর কেমিস্ট্রির জন্য 2 দিন রাখবা, 2 দিন 2 পেপারের জন্য রাখবা। তোমরা কি ক্লিয়ার হইছো? যাদের কেমিস্ট্রিতে অনেক প্রবলেম সেশনের শুরুতেই বলছিলা, তোমরা কি করবা বুঝতে পারছো? এই একটা সময় যদি রাখো তাহলে তোমাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে, ঠিক আছে? ওকে, গেল 21 তারিখ পর্যন্ত আমরা মোস্ট ইম্পর্টেন্ট টপিক কিন্তু আমি পারতেছি না সেইগুলো আমরা পড়বো, কেমন? আচ্ছা,
এখন তার আগে আমার আরেকটা কাজ আছে, সেটা হলো আমাকে এই 22 তারিখ থেকে কি করব, 22 নভেম্বর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত আমার একটা প্ল্যান লাগবে। এই কয়দিন তুমি কি করবা? 22 নভেম্বর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত তুমি কি করবা? 22 নভেম্বর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত তোমার একটাই প্রায়োরিটি, সেটা কি? কোশ্চেন সলভ করা। কোশ্চেন সলভ করা। তোমাকে একটু বলে দেই, এই যে সময় যত বাড়বে তোমার যে পড়ার মনোযোগ তত কমবে। এটার সাথে একটা জিনিস আরও সত্য, যে তুমি বইয়ের লাইন চাইলেও কনসেন্ট্রেট করে পড়তে পারবে না। এটা আমার সাথে হয়েছে এবং আমি এত মিজারেবল ফিল করছি, আমি লিটারালি লাস্ট 15 ডেজ কিছু পড়তেই পারি নাই। আমার মনে হয়েছে আমার অনেক টেনশন হচ্ছে, বই খুললেই আমার মনে হচ্ছে কী রেখে কী পড়বো, কী রেখে কী পড়বো, আমি জাস্ট বুঝতেছি না, যার কারণে আমি আর বইই পড়ি নাই। সো ফার্স্ট টাইমে এটা কিন্তু আমার অনেক বড় ভুল ছিল। আশা করি তোমরা আমার এই ভুলটা থেকে তোমরা শিখবা, ঠিক আছে? যে এই লাস্ট কয়েকদিনে তোমাকে কোশ্চেন সলভ করতে মনোযোগী হতে হবে। তুমি সারা বছর বই পড়ছো, খুব ভালো স্টুডেন্ট তুমি, অসুবিধা নাই, পড়ছো তো ভালোই হয়েছে, তুমি আগাই আসো, কিন্তু তোমাকে কোশ্চেন সলভ করতে হবে। এই কোশ্চেন সলভ, তুমি যদি এখনও তোমার জীবনে 20,000 প্রশ্ন সলভ না করে থাকো, লাস্ট 1 মাসে তোমাকে 20,000 প্রশ্ন সলভ করতে হবে। যাদের কাছে মেরিটনিক আছে, তুমি যদি এখনও মেরিটনিকের প্রত্যেকটা চ্যাপ্টার শেষ না করে থাকো, যেটুকু বাকি থাকে, যদি তুমি পুরো শেষ করেও থাকো, মেরিটনিক তোমাকে 2 বার শেষ করতে হবে। বুঝছি সবাই যাদের কাছে মেরিটনিক আছে, তোমরা মেরিটনিকটা 2 বার শেষ করবা। কেমন? এটাই তোমাদের মেইন টার্গেট। একটা প্রশ্ন একবার সলভ করলে, একবার সলভ করে রেখে দিলে আমাদের মাথায় স্থায়ী হয় না, ঠিক আছে? সো অবশ্যই তুমি যদি এখনো পর্যন্ত 20,000 প্রশ্ন সলভ না করে থাকো, ইটস হাই টাইম, তোমাকে এটা সলভ করতেই হবে। আর কোনো অপশন, আর কবে করবা বলো? আর তো সময় নাই, তুমি আর কবে সলভ করবা বলো? এখনো যদি প্রশ্ন তোমরা রেখে দাও সলভ না করো, আর কবে করবা? আর কত বই পড়বা? এখন তো একটু প্রশ্ন সলভ করো, তাই না? ওকে, সো কোয়েশ্চেন সলভ করতে হবে। অ্যান্ড নাম্বার 2 হলো ইফেক্টিভ রিভিশন দিতে হবে। এই কাজগুলো তোমাকে মাস্ট করতে হবে, ঠিক আছে? তুমি যদি ইফেক্টিভ রিভিশন না দাও, তুমি যদি কোশ্চেন সলভ না করো, তাহলে এটা একটা আলটিমেটলি মানে রেজাল্টটা কিন্তু ভালো হবে না। হ্যাঁ, কোশ্চেন কেমন হবে সেটাও আমি বলে দিব, কোনো সমস্যা নেই। শুধু মেরিটনিক, তুমি কোশ্চেন সলভের জন্য মেরিটনিক যাদের কাছে আছে, এর বাইরে কিছুই লাগবে না। তুমি যদি এখন মেরিটনিক সলভ করার পরে চিন্তা করো যে তোমার কাছে অনুশীলনী প্রশ্ন সলভ করার আলাদা করে টাইম আছে, করতে পারো, কারণ মেরিটনিকে তো সব ইনক্লুড করে দেওয়াই আছে। ইটস আপ টু ইউ যে তুমি কত প্রশ্ন সলভ করবা। প্রশ্ন সলভ করার মিনিমাম একটা লেভেল আছে 20,000, এর উপরে মানে তুমি যত যাইতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমরা যারা চান্স পাইছি, আমরা সবাই কিন্তু অনেক প্রশ্ন সলভ করে মানে এই পর্যন্ত আসছি সবাই, ঠিক আছে? চান্স পাইতে হইলে তোমাকে প্রশ্ন সলভ করতে হবে, এর কোনো বিকল্প নাই, তুমি যেখান থেকেই করো। এনিওয়ে, সো এই কয়দিনের রিভিশন কিভাবে দেবা, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, সেটা নিয়ে এখন আমি কথা বলবো। তোমরা কি এখন পর্যন্ত ক্লিয়ার হইছো যে আমরা এই যে 3টা স্টেপ কিভাবে পার করব? আমি একটু রিক্যাপ করি। স্টেপ 1-এ আমি যেটা বলছি সেটা হলো, তোমার টার্গেট হবে 15ই নভেম্বরের মধ্যে একটা বার হলো সিলেবাস শেষ করতে হবে, ঠিক আছে? 15 নভেম্বর। এবং এই সিলেবাসটা তুমি কিভাবে শেষ করবা? নাম্বার 1, এখনই আজকের লাইভটা শেষ করা মাত্রই তুমি লিস্ট করবা, এবং লিস্ট করে আমাকে দেখাইতে পারো, আমাদের গ্রুপে পোস্ট করতে পারো, বা এই পোস্টের বা এই লাইভের কমেন্টে তুমি দিতে পারো। ওকে, সো এই লাইভের কমেন্টে তুমি ছবি তুলে দিতে পারো যে তোমার কোন কোন চ্যাপ্টার এখনো শেষ হয় নাই। আমার পেড ব্যাচের যারা স্টুডেন্ট আছো তারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে দেবা, তোমাদের তো আর কোনো জায়গায় মানে যাওয়ারই শেষ কি বলে একদমই দরকার নাই, তাই না? ঠিক আছে, এটা শেষ করবা। এরপরে তুমি কি করবা, ওই চ্যাপ্টারের তোমার যে চ্যাপ্টার বাকি আছে সেগুলোর মোস্ট ইম্পর্টেন্ট টপিক তুমি পড়বা। মেরিটনিকে দেওয়া আছে কোন কোন টপিক অবশ্যই তোমার লাগবে, সেগুলো আগে শেষ করে। এবং আমাদের তো রেকর্ডের ক্লাসও তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, তাই না? ব্যাচে যারা আছো, টপার ব্যাচে যারা আছো, তো সবাই একেবারে খুব দ্রুততম সময়ে সিলেবাসগুলো আগে শেষ করে ফেলো। যে চ্যাপ্টার এখনো পড়ানো হয় নাই, তোমাদের পড়া হয় নাই, সেগুলো 15 তারিখের মধ্যে শেষ করো। আমাদের সিলেবাস মোর অর লেস 15 তারিখের মধ্যেই শেষ হয়ে যাবে।
সো অ্যান্ড নাম্বার 3 হলো প্র্যাকটিস কোয়েশ্চেন প্র্যাকটিস এক্সাম। আমি এইটাই তো লিখলাম যে মেরিটনিকে যা দেওয়া আছে তোমাদের এক্সাম যা নেওয়া হবে, যেখান থেকে পারো তোমাদের কোচিংয়ে যেই এক্সাম প্রোভাইড করা হয়েছে, যেই কোয়েশ্চেন প্রোভাইড করা হয়েছে সেগুলো অ্যাটেন্ড করো। সবাইকে ক্লিয়ার? অ্যান্ড রাইট নাও তোমার যে কয় চ্যাপ্টারই বাকি থাকুক, প্লিজ তোমরা হতাশ হয়ে পড়াটা বন্ধ করে দিও না। এটা যারা এখন পড়া থামাই দিবা তারা কিন্তু গেম থেকে পিছায় পড়বা। সো যার যে কয় চ্যাপ্টারই বাকি থাকে হতাশ না হয়ে বাবা যেটুক টাইম আছে কোপ আপ করার ট্রাই করো। লাস্ট দিন পর্যন্ত তোমার হাতে সময় আছে। আমি তো বলবো মেডিকেলে যখন 10টা থেকে 11টা 15 পর্যন্ত এক্সাম হবে, ওই 11টা 15 পর্যন্ত তোমার হাতে সময় আছে, সুযোগ আছে যে তুমি তোমার ফিউচারটাকে কিভাবে শেপ করতে চাও। ঠিক আছে? সো প্লিজ তোমরা মানে এখনো ডিপ্রেসড হয়ে একদম হাত পা ছাড়া বসে পড়ো না, সবার সিলেবাস শেষ হয়ে গেছে আমি কি করবো। তোমার শেষ হয় না, এটারও তোমার কনসার্ন হওয়া উচিত। ঠিক আছে? বাকিরা যা করতেছে করুক, তোমার সিলেবাস শেষে নাই, তুমি আগে এই অনুযায়ী সবাই শেষ করো। আই গেস আমরা স্টেপ 1 সবাই ক্লিয়ার হয়েছি। স্টেপ 2 আমরা 16 থেকে 21 নভেম্বর একটা রিজার্ভ উইক রাখবো, যেই উইকে এসে আমরা এক দিন এক একটা সাবজেক্ট ফোকাস করব। এবং এইটার আরেকটা ইম্পর্টেন্স আমি তোমাদেরকে একটু বলি যে এই যে তোমরা এক দিনে এক একটা সাবজেক্ট পড়তেছো, এইটা যারা করবা তারা এই উপকারটা দেখবা যখন মডেল টেস্ট দিবা, মডেল টেস্ট শুরু করার সময়। কারণ দেখবা কি তুমি পুরো বোটানি বই একদিনে পড়তে হচ্ছে, পুরো জুলজি বই একদিনে পড়তে হচ্ছে, পুরো বায়োলজি 2টা বই একদিনে পড়তে হচ্ছে। তোমরা চিন্তা করতে পারো কেমিস্ট্রির 2টা পেপার 10টা চ্যাপ্টার তুমি একদিনে কিভাবে পড়বা। মানে এটা ভাবলেই ব্রেন আউট হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় না? বলো আমাকে। খুবই মানে অসহ্য লাগে, অস্থির লাগে যে কেমনে পসিবল এটা। হ্যাঁ, কেমিস্ট্রির 10টা চ্যাপ্টার আমি একদিনে কিভাবে শেষ করব। সো কিভাবে শেষ করবা এইটা বোঝার জন্য, এইটা দেখার জন্য তোমার এই রিজার্ভ উইকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আমি আরেকবার বলি, মোস্ট ইম্পর্টেন্ট টপিক মেডিকেলে আসা যে 300 টপিক আছে মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু তুমি পারো না বা তুমি ভুলে গেছো বা তুমি ভুল করো, যে কোনো একটা হতে পারে, সেগুলো তুমি আগামী এই 16 থেকে 21 নভেম্বরের মধ্যে সুন্দর করে এক একটা বই ধরে শেষ করবা। এবং এই জিনিসটা তোমাকে অ্যাডভান্টেজ দিবে, মডেল টেস্টের সময় তোমাকে এটা অ্যাডভান্টেজ দিবে। ঠিক আছে? এটা বুঝে গেছো? এবার আসো চ্যাপ্টার স্টেপ 3তে আমরা কি করব। স্টেপ 3তে আমরা 22 নভেম্বর থেকে 21 ডিসেম্বরের মধ্যে আমাদের 2টা টার্গেট থাকবে। একটা নাম্বার হলো কোয়েশ্চেন সলভ করা মিনিমাম 20,000 উপরে, এর উপরে তুমি সর্বোচ্চ কোনো লিমিট নাই, যা যত বেশি কোয়েশ্চেন প্র্যাকটিস করতে মন চায় করতে পারো। অ্যান্ড নাম্বার 2 হলো ইফেক্টিভ রিভিশন। নতুন পড়া কিছু পড়া যাবে না, নতুন পড়া 22 তারিখের পরে আর করা যাবে না। এই জন্যই আমি বলতেছি যে যার পড়া শেষ হয় নাই এখনই শেষ করো, বিকজ নতুন পড়া তুমি যদি 22 তারিখের পরে পড়তে যাও সব কিন্তু এলোমেলো হয়ে যাবে। ঠিক আছে? বুঝছো? ওকে, ইফেক্টিভ রিভিশন দিতে হবে। সো এই 3টা স্টেপ আমরা বুঝে গেলাম। এখন আসো যে আপু আমি তো এটাই বুঝে পাচ্ছি না যে আমি কিভাবে পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, আমি কিভাবে ফুল সিলেবাস মডেল টেস্ট একদিনে রিভিশন দিব, এটা কিভাবে দিব, তাই না? এটা মনে রাখতে হবে। সো এইখানে আসো আমাদের যে রিভিশন প্ল্যান, সেই রিভিশন প্ল্যানটা নিয়ে আমি একটু কথা বলি। ওকে, সো এখন আমি যে রিভিশন প্ল্যানটা নিয়ে কথা বলবো এটা তোমাদের অ্যাটিপিক্যাল লাগতে পারে। তোমরা নর্মালি সচরাচর যেই লাইভগুলো দেখে থাকো বা যে গাইডলাইনগুলো শুনে থাকো সেখানে হয়তো এগুলো শুনবা না। এটা আমার একটা স্ট্র্যাটেজি, আমার একটা টেকনিক, যেটার মাধ্যমে তুমি একদিনে হয়তো সব পড়ে ফেলবে এরকম না, কিন্তু যা পড়বা, যেটুকু পড়বা খুব সলিড পড়া হবে। ঠিক আছে? সবাই রেডি রিভিশন প্ল্যানটা পাওয়ার জন্য? পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল তুমি কিভাবে অ্যাপ্রোচ করবা? ওকে, সো যখন পেপার ফাইনাল হবে একটু সবাই মনোযোগ দিয়ে শুনো, লাস্ট পর্যন্ত শুনবা, নাইলে কিন্তু বুঝবা না যে আপু কি বলতেছে। পেপার ফাইনাল যখন হবে আমি ধরে নিচ্ছি তুমি সব পড়তে পারবা না। তোমাদের এখন মাইন্ডসেটটা কি বলো তো, মানে প্র্যাকটিক্যালি বলো, তোমার কি মনে হচ্ছে যে তুমি 12টা চ্যাপ্টার, জুলজির 12টা চ্যাপ্টার একদিনে পড়তে পারবা? প্র্যাকটিক্যালি বলো, একদম সুন্দর করে সবগুলো টপিক তুমি টাচ করতে পারবা, এরকম কি মনে হয়? মানে প্র্যাকটিক্যালি চিন্তা করো। সো একটু মানে যাদের আগে থেকে প্রিপারেশন নাই বা আগে থেকে যারা পড়ো নাই, রিভিশন দাও নাই, তাদের জন্য একটু টাফ। সো আমি ধরে নিচ্ছি এই সংখ্যাটাই বেশি তোমাদের স্টুডেন্টের। সো তারা কি করবা, জুলজির যে 12টা চ্যাপ্টার আছে এই 12টা চ্যাপ্টারের মধ্যে তুমি ভাগ করবা, ক্যাটাগরাইজ করবা, 2 ভাগে ভাগ করবা।
সেটা হলো সেটা তুমি প্রথম 6টা পরের 6টা করতে পারো, বা তোমার যেই টপিক মনে হয়েছে যে এগুলো আমার কাছে কঠিন লাগতেছে সেইগুলা তুমি ক্যাটাগরাইজ করতে পারো। ঠিক আছে, দুইভাবে করতে পারো, যে প্রথম 6টা পরের 6টা, অথবা তুমি কি করবা তোমার যেই টপিক যেই চ্যাপ্টার, যেই 6টা চ্যাপ্টার বেশি কঠিন লাগে সেগুলাকে তুমি ক্যাটাগরাইজ করতে পারো। ঠিক আছে, ওকে। সো ক্যাটাগরাইজ কেন করবা? ধরো তুমি 2টা পার্ট করবা, যে সেকশন এ তে 6টা চ্যাপ্টার, সেকশন বি তে 6টা চ্যাপ্টার। তো তুমি কি করবা, যেদিন তোমার জুওলজি পেপার ফাইনাল হবে তুমি ওই 6টা চ্যাপ্টার এই ক্যাটাগরি এ, যেটা এ ক্যাটাগরিগুলা খুব ভালো করে পড়বা। খুব ভালো বলতে কি, খুব ভালো বলতে কি, মোস্ট ইম্পর্টেন্ট টপিক তুমি কোনোটাই বাদ দিবা না। মেডিটনিকে যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো আছে তুমি ওই টপিকগুলো বাদ দিবা না, এর আগে যা যা প্রশ্ন ভুল করছো সেগুলা বাদ দিবা না। কেমন বুঝছো সবাই? এই ক্যাটাগরি এর চ্যাপ্টারগুলো হবে এরকম, খুব ভালো করে পড়বা। আর ক্যাটাগরি বি তে যেই চ্যাপ্টারগুলো থাকবে সেগুলো তুমি কিভাবে পড়বা, বই দ্রুত উল্টাবা, দাগানো লাইন যা আছে তোমার বইয়ে স্টিকি নোট দিয়ে যা যা লেখা আছে, বা মেডিটনিক সলভ করার সময় তুমি যেই প্রশ্ন বেশি ভুল করছো শুধুমাত্র সেইগুলা দেখবা। আমার কথা বুঝছো? আমার কথা কি বুঝছো কিভাবে পড়বা? এটা আমি জানি তোমাদেরকে হয়তো অনেকেই বলে নাই বা সবই পড়তে বলবে, বাট আমি রেকমেন্ড করি না সব পড়তে। ঠিক আছে, সো ক্যাটাগরি এর চ্যাপ্টারগুলো তুমি খুব ভালো করে পড়বা, বাদ দিবা না। আর চ্যাপ্টার বি হলো এটা কাইন্ড অফ কি বলে বলো তো, যে মোস্ট ইম্পর্টেন্ট যেই লাইনগুলো আছে বা টপিকগুলো আছে এক নজর দেখা। তোমরা নিশ্চয়ই এতদিনে জানো যে একটা চ্যাপ্টার এক নজর দেখা আর ভালো করে পড়ার মধ্যে ডিফারেন্স কি, তাই তো? এটা তো আর এক্সপ্লেইন করতে হবে না আমার আশা করি। সো একটা চ্যাপ্টার খুব ভালো করে পড়া ভার্সাস একটা চ্যাপ্টার কোনো রকম মোস্ট ইম্পর্টেন্ট দেখে যাওয়া, সেটা কিন্তু আলাদা। সো তোমরা এই ক্যাটাগরি করে পড়বা। ওকে, সো কেমিস্ট্রি ফার্স্ট পেপারে আমাকে একটু কমেন্টে বলো, ফার্স্ট পেপারে তোমার ক্যাটাগরি এতে আমি যদি বলি যে তোমার কঠিন লাগে এমন 3টা চ্যাপ্টার বলো, তাইলে কাদেরকে বলবা? যে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হইতে পারে, বাট জাস্ট লেট মি নো যে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে তোমার কোন কোন অধ্যায় খুব কঠিন লাগে। কেন কঠিনটাই ক্যাটাগরি এতে দিবা তারও একটা কারণ আছে, তোমরা কমেন্টে জানাও, আমি বলতেছি। ওকে, সো কেন তুমি ক্যাটাগরি এতে কঠিনগুলা দিবা জানো? বিকজ দিন যত যাবে এই কঠিন চ্যাপ্টার আর পড়া হবে না। ঠিক আছে, এই জন্য আগে আগে পড়তে হবে। সো কেমিস্ট্রিতে ফার্স্ট পেপারে এটা আছে, সেকেন্ড পেপারে তোমাদের নিশ্চয়ই কারোর কিছু চ্যাপ্টার আছে, রাইট? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি 1, 4 আছে, কারো 2, 3 আছে, কারো শুধু 4 আছে। সো যেই চ্যাপ্টার কঠিন লাগতেছে তাদেরকে তুমি একটা ক্যাটাগরি এতে ফেলাও, সেগুলো খুব ভালো করে শেষ করে ফেলো পেপার ফাইনালের দিন। এখন তোমার মনে হইতে পারে আপু তাইলে ক্যাটাগরি বি তে যেগুলো বললা সেগুলো কবে শেষ করব? ওকে, এখন আসো সাবজেক্ট ফাইনাল। এই সাবজেক্ট ফাইনালে এগেইন পেপার ফাইনাল তুমি এ ভালো করে পড়ছিলা, সাবজেক্ট ফাইনালে ক্যাটাগরি বি খুব ভালো করে পড়ো, খুব ভালো করে পড়ো। এবং ক্যাটাগরি এ এই যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো এক নজর দেখো। তাহলে দেখো তো তুমি যখন সাবজেক্ট ফাইনাল দিচ্ছ তখন কি তোমার একটা চ্যাপ্টার ভালো করে পড়া হচ্ছে? বলো তো, একটা সাবজেক্ট ভালো করে পড়া হচ্ছে সাবজেক্ট ফাইনাল যখন দিচ্ছ? রাদার তুমি যদি এরকম করো, আচ্ছা তুমি চিন্তা করো যে তুমি এভাবে ভাগ করে পড়তেছো আর একটা স্টুডেন্ট একই দিনে সব পড়তে যাচ্ছে, সেটা মানে কোন অ্যাপ্রোচটা বেটার হবে? তোমরা একটু বলো। তোমাদের তো এবার অনুশীলনীর প্রশ্ন আসবে কিনা এইটা নিয়ে অনেক প্রশ্ন, বা অনেকের ইয়ে আছে যে কি বলে বিশ্লেষণীমূলক প্রশ্ন আসবে, তো তারা কি করবা তোমরা আমাকে বলো। ওকে, এইটা ভালো, ঠিক আছে। তোমাদের কাছে যদি এটা বেটার মনে হয় এটা পড়বা। এগেইন তারপরে দেখো আমি তোমাদেরকে রুটিনও দেখাবো মডেল টেস্টে, তার আগে একটু দেখো যে এই যে সাবজেক্ট ফাইনাল তুমি শেষ করলা, পেপার ফাইনাল শেষ করবে, এরপরে কি তোমার একটা ফুল সিলেবাস মডেল টেস্ট হবে না?
ফুল সিলেবাস মডেল টেস্ট হবে। সেই সময় তুমি কি করবা, সেম ভাবে শাফল করে তোমার যে কয়টা ফুল সিলেবাস মডেল টেস্ট হবে তুমি সেই ক্যাটাগরি একটা ফুল সিলেবাস মডেল, আমি ধরে নিচ্ছি তোমার 5টা যদি হয় আমাদের রুটিন অনুযায়ী, 5টা যদি মডেল টেস্ট হয় ফুল সিলেবাস, অনুশীলনী বাদ দিয়েও দিলাম, ধরো অনুশীলনী সহ ধরলে 8টা হবে, তো 8টা বড় পরীক্ষায় 100 মার্কের 8টা যে এক্সাম হবে সেগুলোতে তুমি একটা মডেল টেস্টে কি করবা, এ ক্যাটাগরি সব সাবজেক্টের এ ক্যাটাগরিগুলো আগে পড়বা, পরের 2 নম্বরে বি ক্যাটাগরিগুলো আগে পড়বা। সবাই ক্লিয়ার হয়েছে প্ল্যানটা? ঠিক আছে, এইভাবে তুমি পড়বা। এরকম করে পড়লে তুমি যখন পরীক্ষা দিবা তোমার কাছে হতাশ লাগবে না, টাইম ওয়েস্ট মনে হবে না। কারণ কি, তোমার তখন কনসার্ন থাকবে কি, আমি এই পেপার ফাইনালে আমি যেন এ ক্যাটাগরির সাবজেক্টগুলো খারাপ না করি, ভুল না করি, রাইট? আর সাবজেক্ট ফাইনালে এসে আমি যেন বি ক্যাটাগরির যেই চ্যাপ্টারগুলো আছে সেগুলো যেন ভুল না করি। আশা করি বুঝছো সবাই, ঠিক আছে? সো লাস্ট টাইমে তুমি যখন এগুলা করতেছো পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনালে, আসলে তখন মূল বই, তারপর অনুশীলনী, তারপর তোমার প্র্যাকটিস কোশ্চেন, তারপর তোমার আগে ভুল করা, এত কিছু পড়া পসিবল হয় না। এই পড়ার টাইম আপ টু 21 নভেম্বর। সো 22 নভেম্বর থেকে তোমাকে এই প্ল্যানে যাইতে হবে। তখন শুধু যাদের হাতে সময় থাকবে দ্রুত বই উল্টানো শিখতে হবে এখন থেকে, ঠিক আছে? তুমি একটা বই নিবা, দ্রুত উল্টাইতে পারতে হবে। একটা পেজের মধ্যে যতগুলো মোস্ট ইম্পর্টেন্ট লাইন তোমার দাগানো আছে দ্রুত উল্টাইতে হবে। যাদের বইয়ে সব দাগানো তাদের কথা বাদ দাও, তারা এখন আর খুঁজেই পাবে না যে কি করতেছে, আলটিমেটলি কোন লাইন পড়তে হবে কিছুই খুঁজে পাবে না। বাট যাদের বই ভালোভাবে দাগানো আছে তারা কি করবা, জাস্ট পেজ উল্টাবা আর এক একটা লাইন দেখবা, চোখ বোলানো, ঠিক আছে? যে ও এটার পিএইচ কত, বা এই নির্দেশকের চ্যাপ্টারটা, নির্দেশকের ছকটা তুমি দেখে ফেলবা। তুমি জানো যেগুলো থেকে প্রশ্ন আসে, এতদিনে তো এইটুকু ধারণা হয়েছে যে কোন কোন টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট। সো সেগুলো উল্টাইতে হবে। নতুন পড়ার কোনো সুযোগ নাই। 22 তারিখ থেকে নতুন কিছুই পড়া যাবে না, এবং এগুলা রিভিশন দিতে হবে, অ্যাক্টিভ রিকল। তুমি বই পড়ে বন্ধ করে দিবা, পরের দিন পরীক্ষায় যে পারবা না। রেদার তুমি যখন পরীক্ষার আগের দিন পড়তেছো তখন তুমি বইটা খুলে নিজেকে জিজ্ঞেস করো, আমি কি পারি যে অগ্নাশয়ে কি কি কোষ থাকে, কোন কোষ থেকে, কোন ধরনের কোষ থেকে কোন জিনিস সিক্রেশন হয়, এটাকে আমি যে কোনো সময় জিজ্ঞেস করলে আমি পারবো কিনা? ইয়েস, আমি পারবো। আমি এই যে সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারের হরমোনের যে ছকটা আছে এই ছকটাকে আমি পারি কিনা, আমি ব্রেইনের যেই অংশের কাজগুলো বইয়ে মেনশন করা আছে এগুলো পারি কিনা। এরকম প্রত্যেকটা চ্যাপ্টারে অনেক অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে, তাই না? সো আজকে লাইভে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই। গত বছর না, আজকে থেকে আরও 2 বছর আগে আমি একটা লাইভ সিরিজ নিছিলাম যেখানে আমি সবগুলা সাবজেক্টের মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে বলতাম, মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে অ্যানালাইসিস করে তোমাদেরকে বলতাম। সো তোমরা যদি চাও আমাকে কমেন্টে জানাও এরকম কোনো ক্লাস, এরকম কোনো লাইভ তোমরা চাও কিনা, যে একটা চ্যাপ্টারে কোন কোন টপিক তোমাকে পড়তেই হবে, ঠিক আছে? যদি চাও সেগুলো নিয়ে আমি আলাপ করব লাইভে, ঠিক আছে? এটা তোমাদের উপর, তোমরা যদি চাও আমি এটা কন্টিনিউ করবো। বিকজ 2 বছর আগে এরকম করছিলাম, এবং এই বছর আমাদের একটা স্টুডেন্ট সেলিব্রেশনে এসে ডিএমসিতে চান্স পাইছে। তো সে এসে বলতেছিল যে বোটানির আমি যে লাইফটা নিয়েছিলাম সে শুধুমাত্র সেগুলাই পড়ছে, সে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট ছিল, শুধুমাত্র সেই টপিকগুলো পড়েই সে কিন্তু মানে বোটানি নিয়ে তার অনেক ভয় ছিল, বাট লাস্ট মান্থে সে কাভার করছে। সো এটা তোমাদের উপর, তোমরা জানাও। যদি তোমাদের দরকার হয় তাহলে অবশ্যই আমাকে জানাবা, আমি তোমাদের জন্য এটা করতে চাই, ঠিক আছে? আমিও চাই, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে আমরা এটা পরে অ্যানাউন্সমেন্ট দিব। যাই হোক, তো তোমাদের হলো এই অবস্থায় তোমার 3টা স্টেপে তোমাকে পড়াটা শেষ করতে হবে, ঠিক আছে? গেল। এই পর্যন্ত যারা ভিডিওতে আসো, লাইভে আসো, তাদের জন্য এবার আসি আমাদের মেডিকেল টপার ফাইনাল মডেল টেস্ট ব্যাচ নিয়ে একটু কথা বলি, যেটা আমাদের 22 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, 22 নভেম্বর থেকে। এবং এই ব্যাচে তুমি কেন ভর্তি হবা বা কি আছে না আছে আমি এত কিছু বলতে চাই না, ডিরেক্ট আমি যেটা তোমাকে বলবো সেটা হলো আমাদের রুটিনের। তা তুমি দেখো যে আমরা কিভাবে এক্সামটা প্ল্যান করছি। অলসো আমাদের যে টপার ব্যাচের স্টুডেন্টরা আসো তাদের কাছে অলরেডি এই রুটিনটা আছে, রাইট? এই রুটিনটা কে কে দেখছো এবং কে কে প্যারা খাচ্ছ রুটিন নিয়ে আমাকে বলো যে আপু এখনো পড়া শেষ হয় না, আমি কিভাবে এই পরীক্ষাগুলো দিব। সবার উদ্দেশ্যে বলতেছে, আমাদের মেডিকেল টপার ফাইনাল মডেল টেস্ট ব্যাচে যে এক্সামগুলো হবে সেটা যে দেখো বোটানি পেপার ফাইনাল হবে, জুলজি পেপার ফাইনাল হবে, এরপর বায়োলজি সাবজেক্ট ফাইনাল হবে,
ঠিক আছে। সো আমি যেভাবে বললাম, তুমি বোটানি পেপার ফাইনালে ক্যাটাগরি এ সাবজেক্ট যেই চ্যাপ্টারগুলো করছো সেই ক্যাটাগরিতে তুমি পড়বা, তারপরে জুলজি পেপার ফাইনালে সেভাবে পড়বা, ঠিক আছে। বায়োলজি সাবজেক্ট ফাইনালে যে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি করে বায়োলজি শেষ করবা। এরপর ফিজিক্স আছে, বায়োলজি আর ফিজিক্স হওয়ার পর একটা রিভিউ সেশন আছে, দেখতে পাচ্ছি সবাই। সো রিভিউ সেশনে তুমি আমাদের যে মেন্টর আছে সেই মেন্টরের সাথে যে কোনো প্রবলেম, এই বায়োলজি এবং ফিজিক্স নিয়ে যে কোনো প্রবলেম জুমে জয়েন করে তুমি কিন্তু কথা বলতে পারবে। অলরেডি যারা আমাদের ব্যাচের স্টুডেন্ট তারা জানো। ওকে, সো যারা আমাদের এই টপার ফাইনাল মডেল টেস্ট ব্যাচে যারা যুক্ত হবা তাদের জন্য এই রুটিনটা আমার মনে হয় অনেক বেশি ইফেক্টিভ। কারণ সবাই একটু দেখো, এই যে বায়োলজি পড়লা, ফিজিক্স পড়লা, বায়োলজি পরে কিন্তু আমি আবার কেমিস্ট্রি দেই নাই, কারণ বায়োলজি এমনিতেই কঠিন, তারপরে কি একটু সহজ সাবজেক্ট দিতে হবে, তাই না? ফিজিক্স কি তোমাদেরকে অনেক কঠিন লাগে? একটু তো সহজ লাগা উচিত, যারা আমার ক্লাস জীবনে একবার হইলেও করছো নাকি? এবং হ্যাঁ, অবশ্যই কেমিস্ট্রি থেকে সোজা, মানে নো কোয়েশ্চেন আস্কড, রাইট? সো যারা ক্লাস করছো আমার, তারা অলরেডি ফিজিক্স ইজি ফিল করো আমি জানি, এবং এভাবেই তোমরা যা আমি পড়াইছি শুধু সেটুকু পড়লে হবে। ওকে, তারপর তুমি কেমিস্ট্রি দিবা, কেমিস্ট্রির পরে দিবা জিকে আলাদা, ইংলিশ আলাদা, এবং তারপরে জিকে ইংলিশ সাবজেক্ট ফাইনাল হবে। তারপরে আবার একটা রিভিউ সেশন, যেই রিভিউ সেশনে তুমি এইগুলা নিয়ে কথা বলবা। সো আমাদের রিভিউ সেশনে শুধু এগুলাই হবে তা না, অলসো আমাদের এখানে পড়াও কিন্তু ধরা হয় রিভিশনে, তাই না? রিভিউ সেশনগুলোতে, সো সেটাও কিন্তু হবে। এরপরে দেখো, তুমি যদি এই রুটিনটা ফলো করো 22 নভেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত তোমার কিন্তু একবার পুরো সিলেবাস শেষ হচ্ছে, রাইট? যখন তুমি 22 নভেম্বর থেকে এক্সাম শুরু করতেছো, তোমাদের কি 4 ডিসেম্বরের মধ্যে একবার পুরো সিলেবাসটা শেষ হয়ে যাচ্ছে, তাই তো? ঠিক আছে। এখন এই পুরো সিলেবাস যখন শেষ হয়ে গেল, তখন শুরু হচ্ছে ফাইনাল মডেল টেস্ট, ফুল সিলেবাস মডেল টেস্ট। কি কি ফুল সিলেবাস মডেল টেস্ট? 3টা হচ্ছে। হওয়ার পর আমরা আরেকটা রিভিউ সেশন রাখতেছি, কারণ তোমরা এইসব এক্সামে ভুল করবা। সো সেই ভুল করাগুলো নিয়ে কি আলাপ করতে হবে না, কথা বলতে হবে না। সো যা যা ভুল করবা তুমি সেগুলো নিয়ে রিভিউ সেশনে তুমি কথা বলবা। তারপরে দেখো, একদম অনুশীলনী স্পেশাল 2টা মডেল টেস্ট রাখা হয়েছে, শুধুমাত্র অনুশীলনীর প্রশ্নগুলাই আমরা প্র্যাকটিস করব। একটা কথা বলি, ভাবতেছো যে এবার অনুশীলনী থেকে কোনো প্রশ্নই আসবে না, প্রশ্ন আসবে। অনুশীলনীতেও অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া আছে যেগুলো আসার মতো। আমি বিস্তারিত আলাদা আলাদা ভিডিওতে কথা বলবো, কিন্তু এখন আমি সামারি করে সবগুলা বলতেছি, তোমাদের অনেক ওভারওয়েলমিং লাগতে পারে। দেন এগেইন মাথায় রাখো অনুশীলনী থেকে প্রশ্ন আসবে, সো অনুশীলনী প্রশ্ন তোমাকে সলভ করতে হবে, ঠিক আছে? এই অনুশীলনী স্পেশাল মডেল টেস্ট 2টা হবে, এরপর ফুল সিলেবাস মডেল টেস্ট আরও 2টা হবে। তাইলে মোট এখানে কিন্তু 7টা পরীক্ষা আছে, যেই 7টা পরীক্ষার মাধ্যমে তুমি একদম 10 ডিসেম্বর পর্যন্ত প্রিপেয়ার্ড হইতেই থাকবা। তোমার ভুল করার অনেক সুযোগ আছে, ভুল করার অনেক সুযোগ আছে, তাই না? তাহলে একদম এই 10 ডিসেম্বর পর্যন্ত তুমি ভুল করবা, শিখবা, ভুল করবা, শিখবা। কিন্তু 12 তারিখে কি কোনো ভুল করার সুযোগ আছে আমাকে বলো তো? এবং এই 12 ডিসেম্বর পরীক্ষার ঠিক আগের দিন 11 ডিসেম্বর তোমাদের একটা সেশন নেওয়া হবে। এই সেশনে তোমাদেরকে বলা হবে পরের দিন পরীক্ষা আপনারা কি করবেন, কি করবেন না, কেন করবেন, কেন করবেন না, ঠিক আছে? পরীক্ষার হলে পানির বোতল নিয়ে যাওয়া থেকে শুরু করে তুমি মানে কি করবা, পরীক্ষা হলে কোন দিক তাকায় থাকবা, কার সাথে কথা বলবা না বলবা, সব কিছু নিয়ে বলে দেব, ঠিক আছে? সব পরীক্ষার আগের দিনই কিন্তু তোমাদের একটা সেশন নেওয়া হবে। এই হলো আমাদের পুরো মডেল টেস্টের প্ল্যান। এই রুটিনটা খুবই মানে ভেবে চিন্তে রুটিনটা সাজানো হয়েছে। সো তোমরা যারা আমাদের টপার ব্যাচে অলরেডি আসো, আমাদের প্রিমেডিক্যাল ব্যাচে আসো, সবাই তো এই ব্যাচে ফ্রি অ্যাক্সেস পাচ্ছ, তোমাদের আলাদা করে কিছু করতে হচ্ছে না। যারা আমাদের সাথে এই প্ল্যানে যুক্ত হইতে চাও, জাস্ট এই মডেল টেস্ট ব্যাচে যুক্ত হতে চাও, তোমরা কিন্তু আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা 01322667989। এই নাম্বারে তুমি যদি হোয়াটসঅ্যাপ করো তাহলেই কিন্তু ব্যাচ ডিটেলস, কিভাবে ভর্তি হবা না হবা এখনই জানতে পারবা, ইমিডিয়েট, ঠিক আছে? আবারও বলতেছি, যারা নাকি আমাদের ব্যাচের স্টুডেন্ট তাদের এটা করা লাগবে না, বিকজ তোমরা এই এক্সাম ব্যাচে ফ্রি অ্যাক্সেস পাচ্ছ, তোমাদের কোনো কিছুই করতে হবে না, খালি পড়াশোনা করো। আর যারা এখন সিলেবাস শেষটা করতে যাচ্ছ এবং 22 তারিখ থেকে আমাদের এই মডেল টেস্ট প্ল্যানে যুক্ত হতে চাও, তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করো, আর কিছুই করতে হবে না। এরপরে কি, এরপরে খালি পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? ওকে, এই হইল কথাবার্তা। আমাদের এক্সাম ব্যাচের ফি 500 টাকা,
তোমরা শুধু এক্সামই দিবা একদম। আমি এখানে মানে পাবা আসলে অনেক কিছু। তোমরা আমাদের রেকর্ডেড যে ক্লাস, এই বছরের ক্লাস যদি কেউ দেখতে চাও, যে লাস্ট 30 দিনে তুমি সবগুলো ক্লাস দেখতে চাও, তুমি দেখতেই পারো, আমার কোনো সমস্যা নেই। তুমি ক্লাস দেখতে পারবা, তুমি আমাদের প্রিভিয়াস কোশ্চেনে এক্সাম দিতে পারবা, তুমি আমাদের মডেল টেস্ট ব্যাচের সব কিছু পাচ্ছ, জিকে ইংলিশ ক্লাস যেগুলো আছে সবগুলোই পাবা। কিন্তু আমি এত কিছু বলতেই চাই না, বিকজ শেষ 30 দিনে তুমি আসলে এত কিছু মানে করতে পারবা না, রাইট? তো তোমাকে আমরা দিব সবই, তোমার যা দরকার হবে, যেটুকু দরকার হবে তুমি সেটুকুই করবা, দ্যাটস ইট। এটা হলো আমার কথা। তুমি এখন পরীক্ষা দিবা, ঠিক আছে? আর যা যা করতে চাই তুমি করতে পারো, কিন্তু তুমি পরীক্ষা দিবা, এটা হলো মেন। এনিওয়ে, সো এই যে তুমি কোন কোন টপিক পড়বা, মোস্ট ইম্পর্টেন্ট টপিক কোনগুলা পড়বা, এগুলা তোমাদের অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। তারপরেও আমি চেষ্টা করবো এটা একটা লাইভ সিরিজ নিতে, যাতে তোমাদের উপকার হয়। ওকে, ঠিক আছে। তাহলে তোমাদের থেকে আমি কিছু প্রশ্ন নেই। হ্যাঁ, একজন একটু বিশ্লেষণধর্মী প্রশ্ন নিয়ে জিজ্ঞেস করছিল যে এই বছর বিশ্লেষণধর্মী প্রশ্ন কীরকম আসবে সেটা একটু জানতে চাইছো। আমি এইটা নিয়ে একটু কথা বলি। ওকে, সো তোমাদের এবার যে কনসার্ন হইলো যে এবার অ্যানালিটিক্যাল প্রশ্ন আসবে। আমি এইটা কথা বলতেছি জাস্ট তোমাদের মানে কমেন্ট পাইছি, দ্যাটস ওয়াই। সো এই অ্যানালিটিক্যাল প্রশ্ন নিয়ে তোমরা কীভাবে অ্যাপ্রোচ করবে আমি আলাদা একটা ভিডিও দিয়ে দিব। তারপরে একটু বলে দিই, অ্যানালিটিক্যাল প্রশ্ন বলতে এমন কিছু আসবে না যেটা তোমার বইয়ে নাই। তোমার বইয়ে আছে, সেগুলা থেকেই কিন্তু আসবে প্রশ্ন। নাকি তুমি কি বিশ্বাস করো এটা যে তোমার বই থেকেই প্রশ্ন করা হবে, কোনো অন্য গ্রহ থেকে প্রশ্ন করা হবে না? এটা কি তুমি বিশ্বাস করো কি না আমাকে জানাও, এটা জানা অনেক ইম্পর্টেন্ট। ওকে, সো নাম্বার 1 থিং, তোমাকে বিশ্বাস করতে হবে যে যেই প্রশ্নে আসুক তোমার বই থেকেই আসবে। এবং আরেকটা মজার কথা বলি, 100 মার্কের মধ্যে এবছরও তুমি এই লাইফটা তো সেফ থাকবে, দেখে নিবা, এই বছরও 60 থেকে 65% কোয়েশ্চেন আসবে যেটা সবাই পারে। হুদাই না এই মেডিকেল অ্যাডমিশন মার্কেটে একটা ভয় দেখানো হচ্ছে যে হ্যাঁ প্রশ্ন এতই কঠিন হবে যে কাটমার্ক এতই কম আসবে, তোমরা কিছুই পারবে না। ভাই দেখো, সরকারি মেডিকেলের বাইরেও একটা জগৎ আছে, বেসরকারি মেডিকেল, বেসরকারি ডেন্টাল। সো সত্যি কথা কি জানো, সেগুলাতে চান্স পাওয়ানোর জন্য হলেও একটা মিনিমাম নাম্বার আছে না, 40, 100-র মধ্যে 40 পেয়ে পাস করতে হবে। শুধু পাস করলেই তুমি কিন্তু রিকোয়ারমেন্ট ফুলফিল করে ফেলবা যে তুমি বেসরকারিতেও পড়তে পারো। সো সেই 40-এর উপরেও কিছু নাম্বার থাকবে, যে 60 থেকে 65% পর্যন্ত একটা এমন প্রশ্ন দেওয়া হবে যেটা যারা আসলে পড়াশোনা করছে, অ্যাটলিস্ট পড়াশোনা করতে চাইছে, মনে মনে হইলেও চাইছে এবং পড়তে বসছে প্রতিদিন, তারা কিন্তু পারবে। তোমার কি এতটুকু কনফিডেন্সও নাই যে তুমি এতদিন পড়াশোনা করছো, তুমি এই 60 থেকে 65% কোয়েশ্চেন আনসার করতে পারবে? আমাকে এই কথাটা বলো, কার কার এই কনফিডেন্সটা আছে আমাকে একটু বলো, আমি একটু কমেন্টে দেখতে চাই। ফেসবুকে যারা 25 ব্যাচের আছে অবভিয়াসলি তাদেরকে আমি জিজ্ঞেস করতেছি যে 24 ব্যাচ অলরেডি অনেক কিছুই পারো সেকেন্ড টাইমার হিসেবে, বাট তারপরেও যারা ফেসবুকে আছো, যারা জুমে দেখতেছো, 60% প্রশ্নকে তুমি পারবা না? যদি তুমি 60% প্রশ্ন না পারো, এতই ভয় কাজ করে তোমার মধ্যে, তাইলে কিন্তু তোমার মানে মেডিকেলে চান্স পাওয়ার মতো এখনো সেই যোগ্যতাটা হয় নাই। আই এম রিয়েলি সরি টু সে, বাট ভয় বলো যাই বলো, মিনিমাম 65% নাম্বার তুমি যদি তুলতে না পারো তাইলে হইল না কিছু, ঠিক আছে? সো আমি তোমাকে অনেক মোটিভেশন দিতে পারি এখন দাঁড়ায় দাঁড়ায়, না ইটস ওকে, তুমি কোচিং এর পরীক্ষায় 100-তে 30 পাচ্ছ, তাও তুমি চান্স পাবা। আমি এটা করতে পারবো না, বিকজ আমি এটা জানি কোচিং এর পরীক্ষায় যে যা নাম্বার পায় তার আশেপাশেই মার্ক হয়, ঠিক আছে? সো প্লিজ তোমরা এরকম মানে ভুল ধারণায় থাকবা না যে তুমি 30 পাইলেও তুমি চান্স পেতে যাচ্ছ। সো 60 থেকে 65% মার্ক যদি তুমি তুলতে পারো, যারা পড়াশোনা করছো, তোমাদের টেস্টটা কোথায় হবে? যারা এবার চান্স পাবে তাদের টেস্টটা কোথায় হবে? তাদের টেস্ট হবে বাকি 20 থেকে 25 মার্কে। অর্থাৎ একটা স্টুডেন্ট 60 পাইছে, তাকে 80 পাইতে অনেক স্ট্রাগল করতে হইতে পারে যদি না সে বইটা ভালো মতো পড়ে। অর্থাৎ তুমি মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেগুলো আছে সেগুলো তুমি ভালো করে পড়ো না, 1 নাম্বার। 2 নাম্বার হলো তুমি প্র্যাকটিস করো না কোশ্চেন, তাহলে তোমার কি হবে? সহজ প্রশ্ন ভুল যাবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট টপিক তুমি যদি প্র্যাকটিস না পড়ো, তাহলে কি হবে? যেই অনুধাবনমূলক প্রশ্নগুলো আসবে সেগুলো তুমি সলভ করতে পারবে না।
আমি যখন তোমাদের ইয়ে করছি, আচ্ছা সার্কুলার দিলে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবা, চয়েস দিবা, সেটা আমি তোমাদেরকে বলে দিব, ঠিক আছে? সার্কুলার দিয়ে দিবে, খুব দ্রুতই দিয়ে দিবে। সো আশা করি আরেকটা লাইভে খুব দ্রুতই পুরো চয়েস লিস্ট কিভাবে দিবা, কে কোথায় চান্স পাবা, কিভাবে চান্স হবে না হবে সব কিছু আমি বলে দিব। সো ইয়েস, তুমি এই 60 থেকে 80 কিভাবে পাবা? তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো পড়তে হবে। এই যে কয়দিন সময় আছে, এই মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো বাদ দেওয়া যাবে না। এর মধ্যে থেকে অনুধাবনমূলক প্রশ্ন আসবে। আমি ক্লাসে বলে দিছি কীরকম অনুধাবনমূলক প্রশ্ন আসে, নর্মালি দেখাই দিছি কিনা আমাকে একটু বলো তো। আমার ক্লাস যারা করছো লাস্ট ফিউ ডেজেও ইভেন আমি দেখাই দিছি যে দেখো তোমরা যে টেনশন করো না, কারণ এই ধরনের প্রশ্ন আসবে, আমি কিন্তু দেখাই দিছি। সো শুধুমাত্র সেই প্রশ্নগুলো নিয়ে টেন্স তুমি না হয়ে বরং কী করো, তুমি প্রশ্নের প্যাটার্ন দেখো। আচ্ছা এই জিনিসটার বৈশিষ্ট্য সম্পর্কে কোনটি সত্য নয়, একটা প্রশ্ন 4টা অপশন দেওয়া আছে। তাহলে তুমি যদি একটা, আমি সবসময় বলি একটা কোনো কিছুর বৈশিষ্ট্য অনেক ইম্পর্টেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষায়, তাহলে সেই টপিকটা পড়ো, চিন্তা করো যে আসলে কোনগুলো হইতে পারে না, সেগুলো পড়ো। তাহলে তুমি মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো থেকেও প্রশ্ন আসতে পারবা। এবং যারা কোশ্চেন সলভ করো নাই তারা কোশ্চেন সলভ শুরু করো, এখনো সময় আছে, বারবার বলতেছি। তোমার হাতে মেডিটনিক আছে, ইউ ডোন্ট নিড এনিথিং এলস। এটা বিশ্বাস করো আর না করো, পরীক্ষা দেওয়ার পর আমাদের সেলিব্রেশনে আসবা, এসে জাস্ট এই কথাটাই তুমি বলতে বাধ্য যে মেডিটনিক সলভ করছিলা এবং তুমি হুবহু প্রশ্ন কমন পাইছো। বিকজ এই বইটাই এমন, যারা অলরেডি সলভ করছো তারা জানো যে মেডিটনিকের যে প্রশ্নগুলো আছে তুমি যদি সবগুলো 2বার সলভ করো তাহলে তোমার এই বিশ্লেষণীমূলক প্রশ্ন নিয়ে আর কোনো ঝামেলা হবে না। শুধু এখন তুমি মনে করতেছো আচ্ছা এবার তো বিশ্লেষণী প্রশ্ন আসবে, অনুধাবনমূলক প্রশ্ন আসবে, ক্রিটিক্যাল থিঙ্কিং প্রশ্ন আসবে, তাহলে আমি জ্ঞানমূলক পড়বো না। ওই জ্ঞানমূলকগুলো দিয়েই তো অনুধাবনমূলক প্রশ্ন হয় নাকি? এই কথাটা আমাকে একটু বলো। জ্ঞানমূলক প্রশ্ন দিয়েই তো অনুধাবনমূলক প্রশ্ন হবে। তোমরা কেন একটু মানে সহজভাবে চিন্তা করো না আমি জানি না। সো লাইফে যেখানেই যাও একটু সহজভাবে চিন্তা করতে পারতে হবে, ঠিক আছে? এনিওয়ে, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট টপিক আর মেডিটনিকের কোয়েশ্চেনগুলো যারা সলভ করে ফেলছো, মিনিমাম 20,000 প্রশ্ন যারা সলভ করে ফেলছো, তারা 60 থেকে 80 উঠাইতে পারবা। ইয়েস পারবা, কোশ্চেন যেমনই হোক পারবা। ওকে, এবার আসি 80+ পাইতে হইলে তোমাকে কি করতে হবে। 80 থেকে 90-র একটা রেঞ্জ আছে জানো। এই 90 পর্যন্ত পাইতে হইলে একটু কষ্ট করা লাগে। কষ্ট বলতে মানে ধরো 80+ হইলে ডিএমসি চান্স হয়ে যায় অন্যান্যবার, তাই তো? যে 65-এ 67.25 পেয়েও গত বছর চান্স হয় না। দ্যাটস ওয়াই তোমাকে এই 65% কোয়েশ্চেন পারতেই হবে এবং তোমাকে টার্গেট করতে হবে তুমি যাই করো দুনিয়াতে তোমার 80 মার্ক এবার রাখতে হবে নাকি? তোমরা যদি এবার 80 টার্গেট করো তাহলে কিন্তু একটা সেফ জোনে আসো। এরপরে হইলে তুমি কোথায় যাবা, 80-র পরে কত তুলতে চাও, 85, 86 না কোথায় যাইতে চাও, সেটা হলো আলাদা কোশ্চেন। সো এই 80 থেকে 90 মার্ক পাইতে হলে একটা আলাদা কষ্ট করতে হবে। আলাদা কষ্ট বলতে নেগেটিভ মার্কিং কমাইতে হবে, মানে সিলি মিস্টেক একদমই করা যাবে না। আর যেই প্রশ্নগুলো আসতেছে তুমি হয়তো দেখো নাই, শুনো 80 থেকে 90 মার্ক পাওয়ার জন্য যে ফাইটটা থাকে সেটা কি হয়, তুমি 4টা অপশনই শিওর না, একটা প্রশ্ন থেকে 4টা অপশন তুমি পারবে না, হয়তো তুমি কোশ্চেনটাও বুঝতেছো না, কিন্তু তুমি 4টা অপশনের মধ্যে 2টা অপশন এলিমিনেট করতে পারবা যে এই 2টা অপশন সমগোত্রীয় লাগতেছে, বাকি 2টা না যাচ্ছে না, তাহলে ওই 2টার মধ্যে থেকে তোমাকে আনসার পিক করতে হবে। তোমরা কি বুঝছো আমার কথা কি বলছি? সো এই 80 থেকে 90 ব্যাপারটা কি কোশ্চেন হুবহু কমন পড়বে এমন না, অনেকের ক্ষেত্রে আবার অপশন 4টা কমন পড়বে এরকম না। হবে কি তোমরা প্রশ্ন বুঝতেছো বা বুঝতেছো না, অপশন 4টার মধ্যে 2টা তুমি এলিমিনেট করতে পারবা, বাকি 2টার মধ্যে তোমাকে চুজ করতে হবে, ঠিক আছে? এই হইল ঘটনা। তোমাকে এখন আমি গেস করে দাগাইতে বলি না, কিন্তু রিমেম্বার বাকি 2টা অপশনের মধ্যে তোমাকে চিন্তা করতে হবে যেটা আসলেই হইতে পারে নাকি পারে না। সবাই বুঝছি কথাটা? ওকে, এইবার আসো 90 থেকে 100 মার্কের যে প্রশ্ন আসে, এই প্রশ্নগুলো না মানে বেশিরভাগ কি হয়, বেশিরভাগ সময় মানে না দেখা প্রশ্ন, তুমি জীবনে দেখো না এরকম আসে। এখন তুমি আমাকে বলো যে এই 10 মার্কের জন্য তুমি কি বাকি 90 মার্ক স্যাক্রিফাইস করবা? এই 10 মার্কের জন্য কি তুমি বাকি 90 মার্ক স্যাক্রিফাইস করবা? করা কি উচিত বলো? না, উচিত না, কখনোই না। তাহলে এই 10 মার্ক নিয়ে তুমি ভুলেই যাও, যে কি আসবে সেটা পরীক্ষা হলে দেখবা, বুঝছো? আমি সেকেন্ড টাইমে এমন কোনো বই নাই পড়ি নাই, এমন কোনো প্রশ্ন নাই সলভ করি নাই, কিন্তু তাও আমি জানতাম যে এই 10 মার্ক
আমি মানে কি আসবে এটা কেউ জানে না, আমিও জানি না, কেউ জানে না, কোনো টিচারও জানে না। সো এই 10 মার্ক আমি এখন চিন্তা করতে পারবো না। আমি বাকি 90 পারবো, কারণ বাকি 90 মার্ক বইয়ের থেকে আসবে, আমি জানি কি করব, কিভাবে উত্তর করব, আমি সব জানি। কিন্তু বাকি 10 মার্ক আমি পারবো না। সো এটা আমি ভাবতামই না। পরীক্ষার হলে যে দেখবো, যদি কখনো শুনে থাকি তাইলে পারবো, যদি না শুনে থাকি পারবো না। অ্যাপ্রোচটা বুঝতে পারছেন আপনারা? 90 থেকে 100 মার্কের যে ঘটনাটা, এখন এর মধ্যে মানবিক গুণাবলী আসুক, এর মধ্যে প্রবণতা আসুক, এর মধ্যে সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক আসুক, সাম্প্রতিক আসুক, ইউ ডোন্ট হ্যাভ টু কেয়ার অ্যাবাউট ইট, বিকজ তুমি এই 10 মার্ক তুমি ছেড়েই দিছো, আর তুমি 90 মার্ক নিয়ে চিন্তা করো। এখন তুমি দাগাবা কি দাগাবা না সেটা পরীক্ষার আগের দিন বলে দিও, তাই না? সেটা তো পরের সেশনে বলবো, এই সেশনে বলবো না। এত আগে বললে তোমাদের মনে থাকবে না, ঠিক আছে? সবাই কি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে যে তোমাদের প্রশ্নগুলো এরকম, এবার কিরকম হবে? যে যাই বলুক, তুমি পরীক্ষাটা শেষ করো, মিলাই নিও যে না আপু 60% কোশ্চেন এমন আসছিল যে আমি আসলেই মানে কিছু না করলেও আমি পারি। যারা সিরিয়াসলি পড়াশোনা করছো তারা 60% কোশ্চেন অ্যাপ্রোচ করা তাদের জন্য কোনো ঘটনাই হবে না। ঘটনা হবে হলো 60 থেকে 80, এই যে ভুল করে পোলাপাইন, এর মধ্যে ভুল করবে, যার জন্য চান্স মিস হবে অনেকের। এবং যারা এর উপরে যাইতে চাও তারা আবার এগুলা নিয়ে টেনশন করে, এগুলা ভুল করো না, ঠিক আছে? এই জিনিসটা একটু খেয়াল রাখবা। ওকে, সো আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। অনুশীলনী পড়বা কিনা? আমার এই পুরো লাইভ 1 ঘন্টার অলমোস্ট হয়ে যাচ্ছে। এই লাইভ দেখার পর তোমরা আমাকে বলো এতটুকু ক্লিয়ার কিনা, অনুশীলনী পড়তে হবে কিনা? বলো, অনুশীলনী পড়তে হবে না হবে না? অনুশীলনী পড়বা, অনুশীলনী তুমি পড়বা। কেন পড়বা না? তোমার হাতে কোশ্চেন দেওয়া আছে ভাই, তুমি পড়বা না কেন? যে কোশ্চেন টিচারদের সামনে থাকবে অবশ্যই পড়বা। আচ্ছা, 2 নম্বরে আসি। অ্যানালাইটিক্যাল প্রশ্ন কিভাবে অ্যাপ্রোচ করবো আমি বলে দিছি। অ্যানালাইটিক্যাল প্রশ্ন যে কোনটি সম্পর্কে সত্য নয় বা কোনটি এর বৈশিষ্ট্য নয়, এই ধরনের প্রশ্ন। বড় বড় অপশন থাকতে পারে এবারে প্রশ্ন, আমরা সবাই গেস করতেছি, তাই না? সবাই সবকিছু গেস করতেছে, এটাও একটা বলে দিই, ঠিক আছে? এখন এখানে এসে ভাষণ দেওয়ার কিছু নাই যে সবাই মানে আমি জানি বা অমুক জানে তমুক জানে, এরকম না। সবাই গেস করতেছে যে এবারের প্রশ্নগুলোর অপশন একটু বড় বড় হবে, কিন্তু দেন এগেইন প্রশ্ন হবে কোথা থেকে? তোমাদের মেইন বই থেকে। কেমন? ক্লিয়ার? ইয়েস, আমরা ক্লিয়ার। অ্যান্ড অলসো আরেকটা জিনিস, সেটা হলো যে ইংলিশ জিকে নিয়ে টেনশনে আসো। সো ইংলিশ জিকে তোমরা কি করবা? একদম সেই ব্যাক টু দ্য স্কয়ার। তুমি সবার আগে ইংলিশ জিকে নিয়ে যেটা করতে হবে সেটা হলো লিস্ট করো কোন কোন টপিক একদমই পড়ো নাই, জিকেতে কোন টপিক পড়ো নাই, নেগেটিভ মার্কিং কীভাবে কমাবে, আমি একটা ভিডিও দিচ্ছি ডিটেলস, সেটা দেখবা, ঠিক আছে? আচ্ছা, কোন কোন চ্যাপ্টার একদমই হয় না, মানে কোন কোন টপিক হয় না জিকে ইংলিশে, সেগুলো পড়বা। এবং লিস্ট ডাউন করার পর, পড়ে ফেলার পরে অবশ্যই কোশ্চেন প্র্যাকটিস করবা। যারা ভাবতেছো যে কোশ্চেন প্র্যাকটিস করবা না, তাদের জন্য অনেক বড় লস হবে। মেডিটনিকের যেই প্রশ্নগুলো তুমি এখনো সলভ করো না, ইংলিশ জিকে যদি একদমই না পারো, আমাদের যে রেকর্ডের ক্লাস আছে তোমরা তো দেখছো, এবছর আমরা যতগুলো জিকে ইংলিশ ক্লাস নিছি সেই ক্লাসগুলো করো। আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে না, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো অ্যাটলিস্ট ভাই সলভ করো, অ্যাটলিস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এরপরে সময় পারলে তুমি চ্যাপ্টারের মধ্যেগুলো করো, আমার কোনো আপত্তি নাই জিকে ইংলিশের ক্ষেত্রে, ঠিক আছে? পড়লে সব কিছু ভুলে যাবা, এটাই নিয়ম। দ্যাটস ওয়াই রিভিশন দিতে বলছি শুরুর দিন থেকে। এই যে মান্থলি এক্সাম আছে আমাদের 2 দিন পরে, তো সেগুলাও তো তোমাকে অ্যাপ্রোচ করতে পারতে হবে, তাই না? আর একটা সপ্তাহ পরেই তোমার মান্থলি এক্সাম। সো এই জন্য তোমাকে শুরু থেকে বলছি রিভিশন দেওয়ার গুরুত্ব অনেক। রিভিশন দিতে হবে, রিভিশন দিতে হবে। যা কিছু ভুলে যাচ্ছ রিভিশন দিতে হবে। আন্তর্জাতিক পারো না, আন্তর্জাতিক নিয়ে আমি একটা লাইভ নিছিলাম, এর আগের বছর নিছিলাম, এবারও নিব, যে একেবারেই কোন টপিকগুলো তোমাকে মাস্ট দেখতে হবে সেই টপিকগুলো দেখে যেও, ঠিক আছে? জিকে ইন্টারন্যাশনাল গত বছর লাইভেও বলে দিয়েছিলাম যে ইন্টারন্যাশনাল থেকে কতই কোশ্চেন আসবে, 2টা 3টা হাইয়েস্ট। সো এই প্রশ্নগুলোর জন্য বাকি 97 তোমরা মিস করো না। গত বছরই আন্তর্জাতিক অ্যাড হয়েছে, আমরা আবার আন্তর্জাতিক দিয়েছিলাম 17-18 সাল পর্যন্ত আন্তর্জাতিক ছিল, তারপরে বাদ দিয়ে দিয়েছিল, আবার অ্যাড হয়েছে 24 সালে। সো ওই সময় আমি বলছিলাম যে এই 2-3 মার্কের জন্য তোমরা বাকি 97 মার্ক, বাকি 95 এরকম তোমরা স্যাক্রিফাইস করো না। যারা করে নাই তারা কিন্তু চান্স পাইছে। চান্স পাওয়ার অনেক উপায় আছে, চান্স মিস করারও অনেক উপায় আছে, তোমাকে জানতে হবে তুমি কোনটা করবা, ঠিক আছে? ওকে, সো যারা এবং যাদের সিলেবাস শেষ তারা কি করবা এটা তো বলেই নেই। তারা হয়তো ভাবতেছে আপু আমাদের মানে কথা ভাবতেছে না কেন, আমি তোমাদের কথা ভাবতেছি। তো তোমরা কি করবা তোমরা অলরেডি জানো, দ্যাটস ওয়াই তোমরা সিলেবাস শেষ করছো। দেন এগেইন তোমরা কি করবা? মোস্ট ইম্পর্টেন্ট লাইন পড়বা, এখন আর এক্সট্রা কিছু পড়ো না, মোস্ট ইম্পর্টেন্ট লাইন পড়বা। সেকেন্ড রেফারেন্স একদম দেখাই লাগবে না, মানে মেইন রেফারেন্সই পড়ো, মোস্ট ইম্পর্টেন্ট লাইন পড়ো।
কোশ্চেন সলভ করো, প্রচুর প্রচুর কোশ্চেন সলভ করো এটা। এবং 3 নাম্বার হলো ওই চ্যাপ্টারে যা কিছু ভুল করছো তুমি এর আগে মেরিটনিক প্র্যাকটিস করার সময়, বা ধরো কি বলে মেরিটনিক প্র্যাকটিস করার সময় বা তুমি এক্সাম দেওয়ার সময় যা কিছু ভুল করছো সেগুলো দেখে ফেলো, ঠিক আছে? হ্যাঁ, ইন্টারন্যাশনাল বেশি আসবে কি ওই যে সাধারণ জ্ঞান আর মানবিক গুণাবলী প্রবণতা নিয়ে 15 মার্ক, 15তে কি 10টা ইন্টারন্যাশনাল আসবে আমাকে বলো। এই যে কমেন্টটা করছো সেকেন্ড ইয়ার বলে বেশি আসবে ইন্টারন্যাশনাল, আমাকে বলো 15টার মধ্যে 10টাই কি আন্তর্জাতিক আসবে? যদি আসে তাহলে আমি তোমাকে খাওয়াবো আলাদা করে, ঠিক আছে? তোমাকে ট্রিট দিব, কারণ আমি জানি যে আসবে না, ঠিক আছে? কোনোদিনই আসবে না 15টার মধ্যে 10টা ইন্টারন্যাশনাল, অল্প কয়েকটা কোশ্চেন আসবে। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন বড় হইছো, অসুবিধা নাই, ভাবতেই পারো, নিজস্ব ভাবনা চিন্তা থাকতেই পারে। এনিওয়ে, নো অফেন্স, বাট এত টেনশন করার কিছু নাই। ইন্টারন্যাশনাল থেকেই যে সব প্রশ্ন আসবে এরকম না, ঠিক আছে? তো আশা করি আমি মোস্ট কমন কোশ্চেনগুলোর উত্তর দিয়ে ফেলছি, তোমরা বুঝে ফেলছো কি করবা। বি প্রিপেয়ার্ড, বি ভেরি প্রিপেয়ার্ড, বিকজ এই যে আমাদের আলটিমেটলি কি করতে হবে, 15 তারিখের মধ্যে একবার সিলেবাস শেষ করতে হবে, 21 তারিখের মধ্যে সবগুলো সাবজেক্ট নিয়ে একবার করে হলেও বসতে হবে, যেগুলাতে আমি মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু পারি না সেগুলা। আর স্টেপ 3তে আমাকে যেটা করতে হবে, এই কোশ্চেন সলভ করতে হবে, ইফেক্টিভ রিভিশন দিতে হবে। সো বি ভেরি ভেরি প্রিপেয়ার্ড, ঠিক আছে? ওকে, আর আরেকটা কথা বলবো, লাস্ট কথা হলো, ঠিক আছে, কিভাবে ভর্তি হবে এই যে বলে দিছি, ঠিক আছে? আমাদের এক্সাম ব্যাচে কীভাবে ভর্তি হবে, হোয়াটসঅ্যাপে নক দাও, হোয়াটসঅ্যাপে নক দিয়ে তুমি ভর্তি ডিটেলস জানতে পারবে, একেবারে ইজি। আমি ওটা নিয়ে এলাবোরেট করব না, বাট লাস্ট যেটা আমি বলবো সেটা হলো এই যে মাইন্ডসেটটা নিয়ে যে তোমরা কি করবা, জাস্ট এটা অ্যাকসেপ্ট করে নাও, প্রথমেই বলছি অ্যাকসেপ্ট করে নাও যে সবারই টেনশন হচ্ছে, যারা সিরিয়াসলি এক্সাম দিবে সবারই টেনশন হচ্ছে। সো এটা অ্যাকসেপ্ট করো এবং এটাও মেনে নাও যে যত দিন যাবে তোমার পড়া কমবে। তুমি বলো, এই লাইফটা দেখার আগে তুমি নিশ্চয়ই ভাবছো যে লাস্ট যে কয়দিন আছে তুমি পড়ে একদম সব কিছু উড়াই ফেলবা, বলো এটা ভাবছিলা কি? অনেস্টলি বলো, কে কে ভাবছিলা যে আমি একদম মানে পড়ে উড়াই ফেলবো সব কিছু? বলো। হ্যাঁ ভাবছিলা, কিন্তু আসলে কি এরকম হয়? হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই, ভাবছো, অসুবিধা নাই। তুমি জাস্ট শেষ করে ফেলো 15 তারিখের মধ্যে, একবার সিলেবাস শেষ করে দেখবে মানে অটোমেটিক মনের মধ্যে একটা শান্তি আসবে। এবং এই যে তোমার স্টাডি মাত্রা কমতে থাকবে টেনশনের কারণে, বিকজ ইউ উইল বি অকুপাইড উইথ দিস থটস যে আমি চান্স না পাইলে কি হবে। বলো তোমাদের কি এখন সব থেকে বেশি এটাই তো মনে হচ্ছে নাকি, যে চান্স না পাইলে কি হবে, এটাই মনে হচ্ছে না? সো চান্স না পাইলে কি হবে, এটা কি প্রেজেন্টের কন্ট্রোলে নাকি পাস্টের কন্ট্রোলে নাকি কোনো কিছুর কন্ট্রোলে? এটা কোনো কিছুর কন্ট্রোলে আছে আমাদের? ক্যান উই কন্ট্রোল দিস থিং? না। আমরা কি আমাদের রেজাল্টটাকে কন্ট্রোল করতে পারবো? পারবো না। তাহলে কি করতে হবে? আমাদের হাতে যে 30 দিন আছে, এই 30 দিন আমরা আমাদের হাইয়েস্ট এফোর্ট দিব এবং অনেক অনেক দোয়া করতে হবে, দোয়া করতে হবে এইটাই যে আমি যেন আমার পরিশ্রমের মূল্যটা পাই, তাই না? আমার জন্য যদি এটা ভালো হয়ে থাকে তাহলে আমাকে যেন এই মেডিকেলে চান্সটা দেওয়া হয়, নাকি? এটাই তো প্রে করা উচিত, তাই না? হ্যাঁ, এখন এটা দোয়া করবা, প্রচুর প্রচুর দোয়া করবা, দেখবা তোমার সাথে ভালো কিছু হবে। আমি বলতেছি না যে তুমি চান্স পাইলে তোমার লাইফই একদম সেট, বা চান্স না পাইলে তোমার জীবন শেষ হয়ে যাবে, এরকম না। তোমার সাথে ভালো হবে যদি তুমি চেষ্টা করে থাকো, এটা মনে রাখবা সবসময়। তো এই ইয়েটা করবা আর ম্যানিফেস্ট করবা, একটা মানে কোনো সাইন্টিফিক ব্যাখ্যা না এটার, কিন্তু কথা হলো তুমি নিজেকে যদি কল্পনা করো, ওই ম্যানিফেস্ট করো যে 12 তারিখের পরীক্ষা হবে, 16 তারিখে যখন রেজাল্ট দিবে, তুমি রেজাল্টটা পাওয়ার পর তোমার বাবা মার মুখে হাসিটা দেখবা, তুমি আলটিমেটলি তুমি মেডিকেল কলেজে ভর্তি হইতে যাবা, সেই দিনগুলো তুমি চিন্তা করবা যে কত এক্সাইটিং দিন। সো সেই ভালো চিন্তাগুলা করবা, ঠিক আছে? আমি যেরকম করতাম যে আমার একটা ডায়েরি ছিল, সেখানে আমি সবসময় লিখতাম যে আমি চান্স পাইলে কি কি করব, আমার ওই দিনটা কেমন হবে। আমরা কেউ জানি না ওই দিনটা কেমন হবে যারা চান্স পায় না এখনো, রাইট? বাট আমরা ম্যানিফেস্ট করব যে না ঠিক আছে, আমি ওই সাদা অ্যাপ্রনটা নিজেকে
মানে সাদা অ্যাপ্রনটা পরে নিজেকে আয়নায় দেখতে চাই, তখন আমাকে কেমন লাগবে, তখন সেই অনুভূতিটা কেমন হবে, এই ভালো জিনিসগুলো ভাববা এবং দোয়া করবা, দেখবা ভালো লাগতেছে। ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট, করলেই বুঝতে পারবা। সো এই যে যারা লস্ট ফিল করতেছো, এটার জন্য কি করবা, লিখো যে তুমি কি কি নিয়ে টেনশনে আছো এবং কি করবা, তোমার মানে এই থটসগুলোকে তুমি রিপ্লেস করো পজিটিভ থিঙ্কিং দিয়ে। ঠিক আছে, রিপ্লেস করো, তোমার নেগেটিভ থটসগুলোকে রিপ্লেস করে ফেলো। চেষ্টা করো, কঠিন অবশ্যই, বাট চেষ্টা করো, আর দোয়া করো যে যাতে তুমি সুস্থভাবে পরীক্ষাটা দিতে পারো। অনেক ভালো স্টুডেন্ট একদম লাস্টে এসে, লাস্ট উইকে এসে অসুস্থ হয়ে যায়, চান্স মিস করে। তোমরা কি এরকম কোনো ঘটনা জানো? যারা সেকেন্ড টাইমার আছো তারা অনেকেই জানো, নিজের সাথেই এমন হয়েছে, তাই না? যে অনেক ভালো স্টুডেন্ট বাট লাস্ট উইকে গিয়ে সব একেবারে শেষ হয়ে যায়। সো সবসময় প্রে করবা সুস্থ থেকে যাতে এক্সামটা দিতে পারো। ঠিক আছে, আচ্ছা, সিলেবাস শেষ না হওয়ার কথা তো আমি বলে দিছি। সো ভালো ভাবো, ভালো চিন্তা করো, ভালো কাজ করো, তাহলে অবশ্যই ভালো হবে, ভালো কিছু হবে। ঠিক আছে, তোমাদের আর কোনো প্রশ্ন আছে? যে কোনো প্রশ্ন আমাকে জানাতে পারো, কোনো সমস্যা নাই। আমি চেষ্টা করব এই লাস্ট একটা মাস তোমাদেরকে সবভাবে সাপোর্ট দিতে। সো দেখা হবে তোমাদের সাথে। সার্কুলার যদি আগামীকালই দেয়, আগামীকালই কিন্তু আবার লাইভ হবে। সো সবাই অবশ্যই আপডেটেড থাকো আর প্রচুর প্রচুর পড়াশোনা করো। ঠিক আছে, এখন আর অন্য কিছু না, এখন শুধু পড়াশোনা। ঠিক আছে, ফুল সিলেবাস পড়তে হবে, শর্ট সিলেবাসের বাইরেও সবই পড়তে হবে, ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, ওকে, তাহলে ভালো থাকো সবাই। থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ কষ্ট করে লাইভে ছিলা, আর যারা আমাদের মডেল টেস্ট ব্যাচে ভর্তি হতে চাও হোয়াটসঅ্যাপে নক দাও, সব ডিটেলস পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট লাইভে।